সেই নেই। জয় গুরু। জয় গুরু। আপনাদের সবাইকে প্রথমেই শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা ও প্রণাম জানাই। আমাদের সামনে বসে আছে আমাদের সদ্দেহ কালীপদ রাহাদা, যিনি এখন প্রায় 100 বর্ষ পূর্ণ করেছেন এবং ঠাকুরের সঙ্গ করেছেন দীর্ঘ 25 বছর। ঠাকুরের সঙ্গ করা মানুষ, আমাদের সৌভাগ্য তাকে সামনে পেয়েছি। এর আগেও বহু আমাদের সাথে ইষ্টপ্রসঙ্গ করেছেন। প্রথমেই তাকে প্রণাম জানাই এবং তার সুদীর্ঘ জীবন প্রার্থনা করি পরমপিতার রাতুল চরণে। আমি সদ্দেহ রাহাদার কাছে ইষ্টপ্রসঙ্গ শুনব। আমরা অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই তার ইষ্টপ্রসঙ্গ শুনে। তিনি যা বলেন বই থেকে পড়ে নয়, তার জীবনের অভিজ্ঞতা থেকে, তিনি যা দেখেছেন, শুনেছেন চোখের সামনে থেকে, সেটাই তিনি বলেন। আজকে শুনব তার কথা। জয়গুরু রাহাদা, দয়া করে যদি আমাদের ঠাকুরের কথা শোনান, ইষ্টপ্রসঙ্গ। পরমপিতা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই তার রাতুল চরণে। আপনারা যে যেখানে থাকুন, যেমন থাকুন না কেন, তার অভয় আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। আপনারা সুখে শান্তিতে থাকুন, সবাইকে নিয়ে থাকুন, এ আমার একান্ত প্রার্থনা তার রাতুল চরণে। ইষ্ট প্রসঙ্গ কয়েকে কোনো একটা কথাটা হলে বা একটা প্রশ্ন থাকে, সেইটার পরিপ্রেক্ষিতে কথা বলারটাই থাকে। কিন্তু আমি তো এমনি স্তম্ভ কিছু বলার মতন, সত্যি কথা বলতে আমিও কালকেই এক জায়গায় পড়ছিলাম ঠাকুরের একটা জায়গায়, পাবনায় একটা ঘটনা। বাইরে থেকে একজন আসছে, বিশিষ্ট লোক, তার ঠাকুরকে বলছেন আইসি আপনাকে দর্শন করে আপনার কাছে কিছু কথা শুনবো বলে। এমনিও কথা হবে না, কিছু কিছু একটা বললে তার পরিপ্রেক্ষিতে কথা আসে আর কি। সত্যি তাই। কিন্তু আমরা ঠাকুরের কথা কোন জায়গাতে কী বলবো, কোন জায়গায় বললে কী হয়, কোন জায়গায় আমাদের তো ইয়ে নেই। সেই জন্যে সে কত রকমেরই থাকে সেইতে আমরা যখন ওই সৎসঙ্গ করতে হতাম, তখন ওই যে অনেকে দেখেছি বলতে চটচট করে বলতে আরম্ভ করে দেয়। তা আমি বলতাম যে আমি তো বলতে পারবো না, আমাকে কিছু তো আপনার জানা আছে, আছে, তবুও মানে বিরোধীভাবে কিছু কথা বলতে হয় যাতে কথাটা বেরোয় আসে ভিতর থেকে। এগুলো স্বাভাবিক। এমনি ধরুন, এমনি বলতে গেলে এই যে এটা হচ্ছে এপ্রিল মাস না, এই মাসটা আমার পক্ষে খুব স্মরণীয় মাস অনেক দিক থেকে। আচ্ছা। এই এপ্রিল মাসেই আমার দীক্ষা হয়েছিল। আচ্ছা। 6 এপ্রিল বুঝছেন, গুড ফ্রাইডে ছিল সেই পাবনায় 1944 সালে। আবার 16 এপ্রিল 1953 সালে আমার পাঞ্জা হয়, মানে দীক্ষা দেওয়ার অধিকার থাকবে এপ্রিল মাসে। এপ্রিল মাস সত্যি কথা বলতে গেছে আরো নানান দিক থেকে, মানে এই এপ্রিল মাসে আমার স্ত্রীও গমন করেছে, চলে গেছে। আমার ছোট ভাইও চলে গেছে এপ্রিল মাসে। আমার একটা এই এপ্রিল মাসে আমার অনেক ইয়ে আছে, মানে সুখ দুঃখের অনেকটা এপ্রিল মাসের ভিতর ইয়ে আছে। তাই এপ্রিল মাসটা নানা দিক থেকে এটা ইয়ে আছে। সেই দেখুন, এক দাদা আপনার কাছে রিকোয়েস্ট করেছে ওই ডেগলালদা সম্পর্কে কিছু বলার জন্য। হ্যাঁ, এর আগে আপনি অনেকবারই বলেছেন। তিনি বলছেন, তবু বলছেন যে ওনার সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, ডেগলাল মানে দেওঘরে, ওই যে কাহার পাড়া আছে না। আচ্ছা। কাহার পাড়া, তো কাহার পাড়ার লোক আর কি। আচ্ছা আচ্ছা। ও ওই জায়গার লোকগুলো তখনকার দিনে ঠাকুর যখন আসেন ঠিক সেই সৎসঙ্গ সময়, ওই সময়টা খুব ব্যাকওয়ার্ড,
দেওঘরের মধ্যে সবচেয়ে ব্যাকওয়ার্ড হুম। লাইন জায়গা ছিল ওই রোহিণী রোড, ওই অঞ্চলটায়, আচ্ছা। ঠাকুর থাকে ওই দিকটায়। আর ওইদিকে বেশিরভাগ কাহার পাড়া, এইদিকে একটা কাহার পাড়া, এদিকে কাহার পাড়া। কাহার সম্প্রদায়টা একটু নিচু সম্প্রদায়, এবং ওরা মানে লোকগুলো লেখাপড়া কেন করে না, খুব না, খুব খুব খারাপ অবস্থা মানে করে। আর বেশিরভাগ ওই জায়গায় যারা রাজনীতি করে, এই চুরি চামারি বাটপাড়ি বা রাহাজানি টানি এইসব করে টোরে বেড়া টাড়ায়, হ্যাঁ হ্যাঁ ওই লোকগুলো আর কি। আর বেশিরভাগ গরিব, সেইতে গরিব ইয়ে। আর ওই জায়গায় অনেকে ওই খাওয়ার পর ওরা এই গাড়ি চালাতো, আচ্ছা। টমটম গাড়ি কি বলে ওকে, ঘোড়ার গাড়ি। হ্যাঁ, ঘোড়ার গাড়ি। ওখানে তখন ঘোড়ার গাড়ি খুব চলতো, হ্যাঁ হ্যাঁ ঘোড়া দিয়ে একটা গিয়ে চলে টাঙ্গার মতো। ওই ওই জায়গায় তখন তখন তো অটো ফটো হয়নি, না। ওই জাতীয় কিছু ছিল না, এমনকি ওই রিক্সাও তখন ইতি হয়নি। ওখানে থেকে ওই ঘোড়ার গাড়িটাই চলতো, ওই টমটম ঘোড়া গাড়ি। আচ্ছা আচ্ছা সেইটি ও ও ও চালাতো। আর সেটা ইয়াং অল্প বয়স, খুব ফেরোসাস, মানে ওই অঞ্চলের লিডার গোছেন, মানে মারপিট ডাকা টাকা করাটা। তা ঠাকুর এসে উঠেছেন ওই রোহিণী রোডের ওই বড়াল বাংলো, ওই সব জায়গাটা একটা ডাক ছিল তো, লোকজন যাতায়াত করতে, ওই ঘাট রমণায় ঘোরায় যাতায়াত করে। ওরা তখন ওই ঠাকুর বাড়ির লোকজন দেখি যে একটু পয়সা করি আছে বা একটু ভালো চলে, তাদের পিছনে সবসময় মানে তার বাড়ি, এই বাড়ি ওই বাড়ি চুরি করা, ওই বাড়ি করা, এটা করা, এইসব করে বলতো। আর এই ডেগলাল যে ছেলেটি, ও আবার খুব ইয়ে মারপিট করা টরা এটি করা, ওজন খুব মানে মস্তান টাইপ। মস্তান, মানে বড় মস্তান। হুম। ডেগলারের নাম খুব মস্তান, হ্যাঁ লেখাপড়া। তা ওই ঠাকুর বাড়ির সামনে ঘোরাঘুরি করে, ওই গাড়িটা নেয়, বাইরের লোকজন আসলে তাদের কাছ থেকে কিছু আড়াই করে। হুম হয়তো আসলে স্টেশন থেকে যেখানে হয়তো 1 টাকা ভাড়া, সেখানে 5 টাকা চেয়ে বসবে, না দিলে তার সঙ্গে ই করবে, এরকম আর কি। বদমাইশি করলো, তো সেই জন্য মানে দুর্বৃত্ত টাইপের আর কি। খুব ইয়ে। এবং আশ্রমে যারা যাতায়াত করতো ওই পথে, তাদের পরেও খুব ই করতো, হুম মানে রেগুলারে খুব ইয়ে আছে। আর পুলিশ টুলিশের জায়গায় ওরা কিছু করতে পারে না এখানে। তা ওই ডেগলাল আস্তে আস্তে ঠাকুরের কাছে খবর গেছে, ডেগলালের আজকে ও আদায় করে নিছে এত টাকা, ওর কাছে এই যারা আইসে কলকাতা থেকে তাদের ইয়ে টিয়ে করছে, এই করছে ওই। ডেগলালকে কেউ করতে পারে না, সবাই ভয় পায়। হ্যাঁ, ও পরে আসলে আর আসতে পারে, কোথায় মেরিটে দেবে। হুম। হ্যাঁ, তো একদিন ঠাকুর দিকে কেউ আনতে পারে, সেখানে একজনে ওর মধ্যে ডেকোরেশন খাতে টাতের করে টোরে ঠাকুরের সামনে নিয়ে আসছে। ঠাকুরের যা আদর ভাব, আরে দেখলাম, ওরে বাপ রে মণি, তুমি কেমন আছো, তোমাকে তো কতদিন দেখি না, এই মণি। ঠাকুরের আদরের ডাক, হ্যাঁ দেখলাম তো একটু একটু হয়ে গেছে। হ্যাঁ, ওর বিরুদ্ধে অনেক নালিশ টালিশ আছে তো। হ্যাঁ হ্যাঁ, তা ঠাকুর ওকে সাই সই দিয়ে ওর সঙ্গে কথাটা বলবে, তোমাকে ডেগলারে কিছু খেতে টেতে দে, এটা দে, আসছে মণি, তুমি খাও টাও খেয়ে কে তুমি একবার আসলাম, ভালো লাগে, তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। এরকম শান্তশিষ্ট ছেলে আমি দেখিনি। অনেক ঠাকুর তো গ্যাস দিচ্ছে ওরে, হ্যাঁ ঠিক আছে, চা টা খায় ফেটে। এখন ডেগলাল ওর দিন আবার গেছে, গেলে ঠাকুরের কাছে চা টা খাওয়া টা যায়, তারপরে গেছে। এই করে রোজ একবার করে ডেগলাল, সকাল একবার বিকেল একবার ঠাকুরের কাছে আস্তে আস্তে ঠাকুরের ওই আদর করতে 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 ডেগলাল একদিন ডেগলাল হচ্ছে এই দীক্ষা নিতে কি লাগে এটাকে, ঠাকুর তো সেরকমই করে দীক্ষা টেকা নিয়ে, কিন্তু ওর মস্তানিয়া যায় না, হ্যাঁ ওই অঞ্চলের মস্তানের শিরা। হ্যাঁ, আস্তে আস্তে ডেগলাল ঠাকুরের কাছে আসে, বসে, দেখে ঠাকুরের ইটিকে শোনে শুনতে শুনতে
ডেকলালের অনেক তৈরি করি। ঠাকুর আমি এই মস্তানি ভালো লাগে না, তা তুই তো আমার এখানে থাকতে পারিস, কি আছে তোর সংসারে কত লাগে রেখে, সে ঠাকুর খবর বিক্রি টিকা করে ওর সংসার চালাবার ব্যবস্থা করে। ও তো রোজ ঠাকুর সঙ্গে বসে ধরে। তারপরে ঠাকুর ওকে একদিন সবাইকে দণ্ড দিয়ে ওকে একটু দণ্ড দিছে। ঠাকুর আমার খুব ইচ্ছা এবার দণ্ড নিয়ে ঘুরি, খুব ভালো খুব ভালো। তারপরে আসে ঠাকুরের কাছে বসে ধরে, সবাই বসে ধরে, আর বিভিন্ন টাকায় সবাই দেখি ঠাকুরের কাছে থাকে তো খানিকটা শান্ত, ওই সৎসঙ্গীরা শান্ত আশেপাশের লোকেরা কোথায় জানি আবার কী করবে। তারপরে অন্য সব তাহারা কী করে, ডেকলালকে বলে আমি দেখছি কে 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 কী করেছে দেখা যাক। সেই ডেকলালকে ওই অঞ্চলের ই করে দিল। ডেকলাল আসে টাকা খেলছিল, বসে ডেকলাল তুই তো পড়াশোনা, ঠাকুর আমাদের হবে হবে হবে। তারপরে ডেকলালকে পড়াশোনা করার ব্যবস্থা করে ঠাকুর মাস্টারকে দিল, রোজ আসে যায় পড়াশোনা করে করতে 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 ডেকলাল তারপরে ওখান থেকে মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ দিয়ে দিল। ডেকলাল কোনোরকম পাস টাস করেছে, ঠাকুর তাকে করছে, তুই তাকে কলেজে পড়, কলেজে তুই করতে, ওকে কলেজে পড়ালো, গিয়ে পাস করালো। হ্যাঁ আরে বাপ রে বাপ, ঠাকুর আমাকে উকিল হতে ইচ্ছে করে, ল পড়তে ইচ্ছে করে, খুব ভালো খুব ভালো। এ দেশে হবে টাপে না। তখন ডেকলারের খুব নাম, আর ডেকলার ওই যত কাহার পড়া সব লোকগুলোকে কন্ট্রোল রাখে। ওরে বাপ রে বাপ, সব ওর থ্রু দিয়ে কাহার পড়াটাকে শান্ত রাখিছে, কাহার দাঁড়িয়ে। আর খুব ধুরন্ধর, বাপ রে বাপ, কোথাও কিছু মাইক উঠেছে, কোথাও কি হচ্ছে, ওই সব। এখন ডেকলাল হচ্ছে মিউনিসিপ্যাল ইলেকশন, এখন শিডিউল কাস্ট এরিয়া থেকে তুই হয়ে গেছে। হ্যাঁ, মিউনিসিপ্যাল ভাইস চেয়ারম্যান মন্ত্রী হয়েছিল। তাই? হ্যাঁ। ঠাকুর আমি, আমার খুব ইচ্ছা আমি আমেরিকায় যে লটা বালকা পড়ে, এই দেশেও তো পড়া যায় না। ঠাকুর আমার একটু নামটা যাতে হয়, এটা ডিগ্রিটা ঠাকুর রাখলে খুব দেখ। ঠাকুর টাকা জোগাড় টোগাড় করে ওকে আমেরিকায় পাঠালো, গেল। সেইখানে গিয়ে ওই জাতি তো আর ওখানে ওই পাচ্ছে না, ওই আমেরিকায় গিয়েছে, কিছুদিন পড়াশোনা কলেজে পড়ে সুবিধা করতে পারছে না। তারপরে ওই আবার ওখানে গিয়ে ওই গাড়ি চালাতাম করলো, ঘোড়ার গাড়ি চালাতাম করলো। কোথায়? আমেরিকায়। হ্যাঁ, সংসার চালাবেই করে, এদিকে আশ্রম থেকে টাকা পাঠায় না কেমন, ঘোড়াই একটা আমেরিকান মেয়ে বিয়ে করলো। এখানে বউটো আছে, আমেরিকান বিয়ে করলো, বিয়ে টিয়ে করে তারপরে কিছুদিন পরে সংসারে, তারপর ঠাকুর কাছে খুব ইউটিউবে চলে আয়, এই বউ নিয়ে তো আসলো। বউ নিয়ে যাই এখানে আসলো, আসার পরে দেখে ওর ঘর বাড়ি দিয়ে, সেই আমেরিকান মেয়ে তো, আমেরিকান মেয়ে মানে ওই একটা সম্প্রদায়ের মেয়ে, যাই হোক, তারা তাদের চলনা টলনা আর এই জায়গার ওদের ঘর বাড়ি, সেই তো দেখলেন কাহার পড়ার ওই এগুলো ওখানেই। তারপরে চলে যাবো ঠাকুর, যা ওর দেখা তোর ঘরের টাকাটাকে দিয়া বাড়ি করে পাঠাই দিল, যা। তারপরে দেখলাম ঠাকুরের কাছে থাকে মনে হয় ওকে পাঞ্জাব দিয়েছিলেন ঠাকুর। আচ্ছা, দীক্ষা টিক্ষা দেওয়ার সেই সময় দেখলাম তো ওই অঞ্চলের মানে শিডিউল কাস্টের ভাইস চেয়ারম্যান হয়েছিল ইউনিভার্সিটি, এবং খুব ডিউটি করতে। তারপরে দেখ অসুখ টসুখ কি একটা কঠিন রোগে মারা যায়। আচ্ছা, বাপ রে বাপ, ঠাকুরকে একটা সবসময় পাহাড় দেয়, কেউ দেখি কে ঠাকুরকে, তখন একটা ভয় তো, ঠাকুরকে যে কোথায় কেউ অ্যাটাক করতে পারি ডেকলাল তার সবসময় ঠাকুরের পাশাপাশি থাকতো। দেখলে বন্ধ হয়েছিল, কিন্তু চোখে মুখে সেই যেন একটা মস্তান টাকার এরকম দেখা দেখতো। আমি আমার ওই দিকে থাকতাম, আমার মাসুর পুরন্দর, তো ওই ডেকলালের বাড়ি পাশতে নিয়ে ওই পথে আসা যাওয়া করতাম। সেই ওই রাস্তায় কাদা থাকতো। সেই আচ্ছা ডেকলালদা
আপনি তো একজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হয়েছেন, এই রাস্তাটা পাকা করার ব্যবস্থা করতে পারেন না? আমার আমাদের এদিকে বেশি টাকা করেন, আপনি করেন করেন, আমরা এই কাদা ভেঙে যে কোথাও বাড়ি যাবো, এটা তো আপনার করা উচিত। এই দিকে পাকা মানে এই করে করেছিল আর কি রাস্তা, ওই বড় রাস্তাটা করে পিছন রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতাম। সেইটা ডেগলার, ওরে বাবা ফেরোসাস ভীষণ, ডেগলারের নাম শুনলে সবাই আতঙ্ক হতো। তারপর সেই ডেগলার ঠাকুরটাকে পাঞ্জাব দিয়েছিলাম, হ্যাঁ বলেছেন পাঞ্জাব দিয়েছিল, বেকা টেকা দিত সব। তখন কাহার পড়ার ডেগলার একেবারে মানে খুব শ্রদ্ধামান ব্যক্তি, মানে ভাইস চেয়ারম্যান পর্যন্ত ছিল মিউনিসিপালিটি, দেওঘর মিউনিসিপালিটি। হ্যাঁ, খুব ইয়ে ছিল ডেগলার। মানে ঠাকুর বাড়ি কোনো সম্বন্ধে কারো সম্বন্ধে যদি কেউ কিছু করলে ডেগলার কাছে নালিশ করলে, কোথায় কোন জায়গায় অমুক জায়গায় দেখেছিলাম বেড়াতে গেলাম, সেখানে গেছেন দাঁড়াও দেখছি কেউ এই কষ্ট নিয়ে সেখানে চলে যেত। আচ্ছা, খুব ইয়ে ছিল। দেখলাম আগে ওই পথে আমরা যাতায়াত করতাম পিছনের রাস্তা দিয়ে, একটু ভয় ভয় করতো। তারপরে আর রাত্রিবেলা আসতে আসতে খুব ভয় ভয় করতো না, কারণ দেখলাম তখন তো এই অঞ্চলে ইয়ে। একজন জিজ্ঞেস করছে ভজন দীক্ষাটা কি? আমরা জানি, আপনি অনেকবার বলেছেন, বা এখন ভজন দীক্ষা হয় কিনা? ভজন এখন ভজনটা হচ্ছে গিয়ে ওকে ওর সিস্টেমই আলাদা, মানে বসতে হয় এই করে, পিছনে একটা বালিশ লাগে পাশা নিচে দিয়ে মাথা নিচু করে করে, মানে ওটাকে কনসেন্ট্রেশন এনে আর খুব তাড়াতাড়ি করার জন্য। আর ভজন ঠিক মতো না করতে পারলে আবার ডাউন ফল হয়, খুব ইয়ে জিনিস। যারা নাম ধ্যান সাধন সাধন করতে করতে যাদের যখন শব্দ গতিটা খুব বেশি করতো, তাদেরই ভজন দেওয়া হতো ঠাকুর দিতেন। কিন্তু ভজন নিয়ে যে ঠিক মতো না চললে আবার ডাউন ফল। এই জন্য আমরা কোনো সাহস টাহস পাইনি ভজন দেওয়া। এটি ঠিক যারা নিয়েছে দেখতাম তো ওই সব ইটি করে, মানে খুব নামদান সাধারণ ভজনে খুব ইজিও, এগুলো তাদের যাওয়ার পথটা সোজা পথটা, সে সিস্টেমটা আলাদা। সেইতে মাথায় কাপড় টাপড় দিয়ে মাথা নিচে করে এরকম দুই ঠ্যাঙের ভিতর দিয়ে ওই পিছনে একটা বাল দিয়ে এরকম করে সেই নিঃশ্বাসটা নিয়ে সেগুলো করতে হবে, সেই যে ভগবান। আচ্ছা আচ্ছা, মানে এই দীক্ষা নেওয়ার কিছুদিন পরে যেন তখনকার দিনে নামদান সাধনদান করলেই শব্দ যদি পাওয়া যেত। আচ্ছা, যারা দেখছে আর খুব পাচ্ছে না, খুব ওই বিরক্ত হচ্ছে, তার শব্দ দিতে এগুলো করছে, তাদের ভজন দীক্ষাটা তাদের। আচ্ছা আচ্ছা, এখন বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়নি, কেউ বর্দা বললেন যে বর্দার থেকে ইয়ে হলো আর কি, যে নিজে চলতে পারবো না পারবো, তার দেখা তার আরও বেশি ডাউনফল হয়। আচ্ছা বাবা এমনি করো, করতে করতে গিয়ে অনেকেরই পাগল টাগল হয়ে গেছিল, ম্যাড হয়ে গেছিল, বহু লোক মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য তো ঠাকুর বর্দা খুব এনকারেজ করতেন। আচ্ছা, এরা প্রথম দিকে যখন সৎসঙ্গের এই রাজার সঙ্গে নাম যখন তখন তো সঙ্গে সঙ্গে, কারণ তখনকার দিনে লোকে আজকের মতো সোজা দীক্ষা না, সে দীক্ষা নিরামিষ খেতে হবে, নিরামিষ চলা, তাদের চলন বলনের জন্য সঙ্গে সঙ্গে শব্দজ্যোতি এসে যেত। এখন কেউ কয়জন শব্দজ্যোতি পায়? দেখলে খুশি আছে তো, কোথায় শব্দ আর জ্যোতি দেখতে পাচ্ছে? আমাদের এই নাম, এই বীজ নাম, এটা শব্দ জ্যোতির সাধনা, শব্দ এবং জ্যোতি। শব্দটা আসবে প্রথমত শব্দ হচ্ছে, তারপরে আস্তে আস্তে এটা রিং রিং কিং কিং, আস্তে আস্তে ঘণ্টার ধ্বনি, শঙ্কর ধ্বনি, তারপরে আসবে নানা রকম শব্দ হতে হতে শব্দের একটা ইয়ে থাকে, বাজা একটা কান টান করতে, জ্যোতি আস্তে আস্তে দেখা ঝিক 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 করছে, তারপরে লাল রামধনুর মতো ধনু আস্তে সরে যাচ্ছে, শরীর বাড়ি গিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে সেখানে নানা রকমের ইয়ে আসছে, জ্যোতি এসছে। শব্দ আর জ্যোতি দুটো মিশে তখন সাধন
অনেকে বলছে আরে বাবা আমি তো কী হয়ে গেছি রে, দেখা যাচ্ছে এটা মানে প্রাইমারি স্টেজে, হুম, এই সন্ত মতের প্রাইমারি স্টেজ এগুলো আসবেই। ঠিক। কারণ এখন তো আগের দীক্ষা নিলে নিরামিষ খেতে হতো, হ্যাঁ। নিরামিষ না খেলে হতো না। তা এই নাম আমিষ খেলে কতখানি ধাক্কা লাগে। ঠিক। কারণ এই নামটা এত স্পেশাল, যত পাওয়ারফুল, যে তখন ভিতরে শরীর ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়, নাভ টাভগুলো খুব সেন্সিটিভ হতে আরম্ভ করে। আর মাছ মাংস খেলে তার তার একটা আলাদা উত্তেজনা আছে, দুটো কিন্তু আলাদা আলাদা উত্তেজনা, আর দুটো গিয়ে কলুষণ হয়, সে সাধক আর এগোতে পারছে না। তাই সুতরাং নিরামিষ না খেলে এই নামধানের কোনো এফেক্টই বুঝবে না। ঠিক। নাহলে ওই মাথা ওইরকম ভাবে চিন্তাধারা, হুম, শুধু ওই ইয়ে করে কি বলে সূক্ষ্ম চিন্তা, বিভেদ বিচার ধ্যানের বিভাবে। হ্যাঁ, পট করে একটা লোক, ধরুন আপনি যারা একটা নাম ধ্যান করে, যারা একটু ঠিক মতো চলে, একটা লোক সামনে আসে, সে কিন্তু আজকে চোখে মুখে দেখলে একটু বুঝতে পারবে যে এই লোকটা কোন ধরনের লোক। হুম, ধরুন হয়তো আপনি নাম টাম করেন, মোটামুটি করে একটা ইয়ে আছে, মানুষ চেনার ক্ষমতাটা খুব বাড়ে। পশু পক্ষী এদেরও আয়োগ্য করতে পারেন, তারা কি চায় কী করবে, সে একটা পরে সেটা একটা ফাইনাল। কিন্তু সাধারণ মানুষকে দেখলে, যারা একটু নাম দেন, সাধারণ মানুষকে দেখে বুঝতে পারে যে কোন স্ট্যান্ডার্ডের লোক। ধরুন একজন সৎসঙ্গী দীক্ষা নিয়েছে, আপনি বাড়িতে হঠাৎ ধরে বললেন, দাদা আমার বাড়িতে আমার বউ খুব অসুস্থ, আমাকে 10টা টাকা দেন তো দাদা, কাল দিয়ে দেবো। গুরু ভাই বলেছে, আপনি একটু নাম ধ্যান করেন, তাকালেন, পট করে বুঝলেন ওর বউ অসুস্থ না, টাকা নেবে, নিয়ে ওখানে জুয়া খেলবে, নাহলে কোনো একটা অন্য কিছু ব্যাপার। আর ধরুন আপনার নাম করেন, মানে নাম করা মানে কি মানুষের খুব সেন্সিটিভ হয়, বুঝলেন তো, মানে খুব চট করে আপনি জিনিসটা আইডিয়া করে ফেলতে পারবেন। হ্যাঁ, কিন্তু ধ্যান থাকলে গ্রহণ ক্ষমতাটা বাড়ে। নাম আর ধ্যান দুটোই কিন্তু সমানে করতে হয়, একসঙ্গে করতে হয়। হুম, ধ্যান সম্বন্ধিত নাম, বুঝলেন তো, হুম। নাম করছেন, ধ্যানও করছেন, এরকম আর কি। সুতরাং আপনি দেখলেন, হুম, নাম করেন, ও বদমাইশ লোক, হয়তো না না তোমাকে দেবো না, যাও 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 যাও, তুমি এই টাকা নিয়ে অনেক করো, তারে কিন্তু আপনি রেকটিফাই করতে পারবেন না। ধ্যান যদি থাকে তখন আপনি কী করেন, গ্রহণ ক্ষমতা আছে, বুঝে নিলেন যে এই লোকটা টাকা নিয়ে এই করবে। তোমার কি হয়েছে বউ? আচ্ছা তুমি এক কাজ করো, বাড়িতে বউ একা একা, হ্যাঁ তুমি প্রেসক্রিপশনটা আমাকে দিয়ে দাও, আমি ওষুধটা নিয়ে তোমাকে দিয়ে আসবো, তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ, দাদা ওটা তো আনতে পারি না, এই ভুলে গেছি, ওটা আনা। আচ্ছা এক কাজ করো, চলো আমিও তোমার সঙ্গে যাই, তুমি বাড়িতে থাকবা, বাড়ি থেকে তোমার প্রেসক্রিপশনটা আমাকে দিও, আমি নিয়ে গিয়ে দিলাম। দাদা সে ঠিক আছে, ডাক্তার যে কোথায় রেখে গেছে এটা মনে নেই, ও তো করবে। আরে চলো না ভাই, কি আছে, চলো বাড়ি থেকে, আপনি যান, আমি একটু অনে দেবো, না না তুমি চলো বাড়িতে যেতে, তোমার বউকে দেখে যাই একটু, ঠিক আছে। কথা দেখো এরকম করা ঠিক না, তাকে রেক্টিফাই করার যে এটা আসে ধ্যানের সঙ্গে থাকলো। আর আগে যদি ধরে যে টাকা তুমি মেরে দেবা, 2 থাপ্পড় মেরে তারা দিলে, তার রেক্টিফিকেশন হবে। নাম এবং ধ্যান দুটোই একসঙ্গে করতে হবে, রেক্টিফিকেশন। সেজন্য নাম ধ্যান করলে মানুষকে মানে চিনতে খুব বেশি ইয়ে লাগে, একটু করলে হয়, করবে কি করে, কারণ নাম ধ্যানের যে ফান্ডামেন্টাল জিনিস, এই পর্যন্ত এরা নিরামিষ না খেলে এই সন্ত মতের মানে রাধাস্বামী নাম একটু কিছুই বুঝতে পারবে না। কাটা 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 কন্টিনিউশন পাবেন না। ঠিক। আধা ঘন্টা যদি বসেন, আধা ঘন্টাটা একটা বেশ, যদি আধা ঘন্টা বসলেন বটে,
কাটা কাটা কিছু হচ্ছে না, এটা চিনতে আসছে, ওটা চিনতে আসছে, এটা আসছে, ওটা আসছে। কারণ আমি যে আমিষ খাই, আমিষ খেলে ভিতরে একটা উত্তেজনা থাকে, আমিষের একটা উত্তেজনা আছে, আর এই নাম ধ্যান করলে এর একটা উত্তেজনা আছে। দুটো উত্তেজনা কিন্তু এক ধরনের না, দুটো কলুষণ হচ্ছে, যার ফলে হচ্ছে আপনার নাম ধ্যানে কোনো এগোতে পারছেন না, শরীর মন সব দিকেও এগোয় না। সুতরাং এই সন্ত মতে যারা দীক্ষা টিকায় এই খাদ্যটা খুব ইম্পর্টেন্ট। অনেকে বলে, কে জানি বলছি, অনেকে বলছে ঠাকুর নাকি মদ দিয়ে গেছেন আমিষ খাওয়ার জন্য। হতেই পারে না, ঠাকুর তো দু রকম কথা বলেন না। ঠাকুরকে অনেকে অনেকভাবে বলা হয়েছে, ঠাকুর বলতে হয় যে আমার আমিষ খেলে ভালো না, শরীর খারাপ। ঠাকুর কোনো বলে যে হ্যাঁ আমিষ খাও। এই যে পরবর্তীকালে এই যে ঋত্বিকরা বা কে কোথা থেকে বলছে, কে জানি, আমি জানি না। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন ঠাকুরের কোথায় বলে গেছেন, কেউ বলছে কেষ্টদাকে বলে গেছেন, কেষ্টদার কোনো বই টই পায় না, কেউ বললে তো শোনা যেত। এইগুলো হচ্ছে পরবর্তী যুগে যা হয় তাই হচ্ছে এখন। সে সব জিনিসে এরকম নতুন নতুন সব, যেগুলো আমরা শুনি নেই বা দেখি নেই বা ঠাকুরের নীতিতে তো দেখি না, এগুলো তো আছে বলে দিল সেই সব এগুলো না, অনেক দিক থেকে, সব দিক থেকে অনেক কিছু। এখন এই যে স্বস্তিটা দেখেন, বই টইতে সর্বত্রই লেখা আছে স্বস্তি, উদ্বৃত্ত পয়সা কীভাবে রাখতে হবে, কী করতে হবে, কেমন করে করতে হবে, কোথায় রাখতে হবে, বাস এখন স্বস্তি দিল, দিয়ে বলে ওই টাকাটা তুমি শ্রীমন্দির পাঠাবে। শ্রীমন্দির বলে কোনো ইয়েও নেই, তাই কিছু নেই। আর ঠাকুরের কোথাও বলা টলা নেই। ঠাকুর বলছেন দারিদ্র্য ব্যাধি কাটাবার জন্য, ঠাকুরের অর্থনৈতিক দিকটা বাড়াবার জন্য, এটা সমাজে ব্যক্তিগত, সমাজগত, জাতিগত, রাষ্ট্রগত সবটাই উন্নতি করার মূল ভিত্তিরা কিন্তু রেখে গেলেন এই স্বস্তি। আর এই স্বস্তিটা কিন্তু আগে ইষ্টভীতির আগে 1 বছর আগে, আচ্ছা 37 সালে দিলেন, আর 38 সালে ইষ্টভীতির প্রচলন। সুতরাং এখন দেখ সুধা স্বস্তি নেওয়া মানে নিরামিষ খাওয়া, তাকে নিরামিষই করার জন্য স্বস্তি। এটা কি রে বাবা, এই তো শরীরটা নিয়ে ঠিক সেজন্য দেবেন। আমি কাউকে দোষ দিচ্ছি না বা কাউকে আমি নিন্দাও করছি না। বর্তমান অনেক কর্মীরা আছেন, দেখেছেন, যার পুরনো কর্মী টর্মী থাকলে হয়তো বাধা দেবো বা কোনো রকম ই করলে যে ঠাকুরের কোথায় আছে কেসে বলে দেবে, সেগুলো তারা তলাশ করে না, মানে ভালো লাগে না তাদের কাছে, সুতরাং তারা অ্যাভয়েড করে দেয়। মানে দেখলাম তো এবার সব সব পুরোনো দিনের লোকের কথা কথাটা তাদের কাছে জানাটা যায়, সুতরাং সেখানে তাদের ওরকম অ্যাভয়েডিং ইয়ে আর কি। একটা পুরোনো লোক, সে তাদের প্রিন্সিপালের সঙ্গে মেশে না, তারা বানিয়ে টানিয়ে এটা বলে দেবে। এখানে বানানো তো ঠাকুর কি বলেছেন, ঠাকুরে কি আছে, ঠাকুর এত পুঁথি পুস্তক আছে, এত বইপত্র আছে, পড়তে পারে, ঠাকুর কি বলেছেন। ঠাকুর একটা কথা দুইবার দুই রকম মনে করেননি, এখন একটা তখন একটা, এখন যা বলেন সেটাকে উঠে আর একবার বলে দিলেন তা না, তার জীবনে এসব নেই। একবার ঠাকুর বাণী দিয়েছিলেন, বাণী দেওয়ার পরে হাউজার ম্যান আরও অনেকে বসা আছে, দেওয়ার পরে ঠাকুর বলছেন, ঠাকুর আপনি এখন এই যে বাণীটা দিলেন, এই বাণীর সঙ্গে পুরোনো একটা বাণী, উনি বলেন যে এটা কন্ট্রাডিকশন হচ্ছে, একটা দুটো একটার সঙ্গে একটা মিল হচ্ছে। আমার কথা কন্ট্রাডিকশন, আমার কোথাও তো কন্ট্রাডিকশন আছে, মানে এরকম মানে হচ্ছে
কিন্তু এটার মানে এই হচ্ছে, এটার মানে এই হচ্ছে, এটার কন্ট্রাডিকশন, এই বাণীটা দিলেন, এটার কন্ট্রাডিকশন হচ্ছে ওই বাণীর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে যে যাচ্ছে, এই এদিকে, আমার কথা কি কন্ট্রাডিকশন? আমি এখন যা বলতে একটু উল্টো মনে হয় না, আরেকটা হয় কই, আমি এখন যে কথা বলতে থাকি তার আবার অন্য কিছু করি। এই ঠাকুর 10টার থেকে আরম্ভ করে যে যাচ্ছে তাকে সে ইয়ে করছে, না ঠাকুর আমি একটু ভাবলাম যে এরকম মনে হচ্ছে, তাই তবু ওর ভিতরে কেন সন্দেহ জাগলো। ঠাকুর সবাইকে, একে ওকে তাকে সবাই যাকে দেখতে পাচ্ছে তাকে দেখতে দেখে স্নান করতে গেছেন, স্নান করে গা তেল বলছে, আর যে তেল, এই আমাকে আমার কথার ভিতরে 2 রকম কথা মনে হয়। হ্যাঁ, আমার কথা খেতে বসে বলবো, আমি যা বলি কি 2 রকম কথা হয়। ঠাকুর খেয়ে দিয়ে এসে তামাক খাচ্ছে, সব মায়েরা এসে বসে তাদের খাওয়া দিয়ে হচ্ছে। বিকেল হয়ে গেছে, বিকেল বেলা ঘুমে চুরির সবাইকে দিয়ে হচ্ছে। মহা মুশকিল পড়ে গেছে। এরকম অবস্থায় বাবা ঠাকুরের দেখেছেন, যে দেখলে বুঝতে পারেন ঠাকুরের অস্বস্তি যে কোথায়, যে না দেখলে কেউ বিশ্বাস করবে না কি অস্বস্তি। মানে প্রত্যেকটা জিনিসই দেখতাম নিখুঁত। একটা মশারি টানানো হচ্ছে ঠাকুরের বছরে জন্মদিনে, তার সব কিছু চেঞ্জ করা হয়। তো ওই যে খাটটাতে দেখেছেন ঠাকুর বসেন, বিরাট এখানে চৌকি, তার অতটা মশারি তৈরি করা হয় ওইরকম। তো অনেকগুলো খোট বানানো হয়েছে, গাইড বানানো হয়েছে, তা যে বানাটা দিচ্ছে সেটাকে লাগানো হচ্ছে। এখন এটাকে লাগাতে ওটাকে লাগাতে ঠিক মতন হচ্ছে না, এটা ছোটো একটু বড় হচ্ছে। একজন কি বলছে, একটা অন্য একটা রশি এনে দড়ি এনে ওইটার সঙ্গে মেনে, এই ওইটা কি করিস, লাগা, ওই মাপ টাপ নিয়ে করিয়েছে ওই মশাই মাছে। তুমি গিট মেরেছো, তোমার জীবনটাকে গিট মেরেছিল, গিট মেরে সোজা পথ, গিট মেরেছে, হ্যাঁ লাগা। সেই 6 বার না 7 বার ঘুরে টুরে তা আবার লাগলো ঠাকুর। ঠাকুরের ইয়ে বাপরে বাপ। ঠাকুরের সামনে সকালবার পেপার দিয়ে যায়, ওই জায়গায় 4-5 পেপার দেয়, ঠাকুরের ওই সঙ্গে চাপা থাকে। ওই যারা পরে পরে ওই ঠাকুরের পড়াশোনা হতো, সেই বেশ থাক। একদিন ছোটদার এক ছেলে, সে ওই কাগজ পড়বে, ওই এটা বাংলা কাগজ নিয়ে পড়ে টড়ে ওকে রেখে, এই এদিকে ওই সারা এবার রাখনি কেন, থাক ঠিক করে রাখ, ওই নেই সমান হয়নি, এদিকে ওই ওই সমান কর। নিখুঁত তাহলে সব কিছুতে নিখুঁত। ব্যর্থতাতে বেশি। ঠাকুরে খাওয়ার পরে একটা ওই লবঙ্গ তাকে দেওয়া হতো, তা ঠাকুরের হাত কাটতে একটা উঁচু তো পদ্ম ফুলের পাতার মতো, তা ঠাকুরকে একটা লবঙ্গ উপরে ওই ফুলটা ছিঁড়ে দিয়ে দেয়, ঠাকুর এমনি করে গাড়া দিতে গেছে, ঠাকুর আস্তে আস্তে দিতে গেছে, দিতে গেছে, এদিক সরে গা নিচে পড়ে গেছে। হ্যাঁ, কোথায় পড়লো, কোথায় পড়লো, কোথায় এত দূরেটা কোথায় পড়ে পড়ে খুঁজে ভালো, ওই যে মাটি দিচ্ছে, আর ঠাকুর দেখে আচ্ছা আপনি নেন, ওইটি আন, ওইটি আন। আরে বাবা, ওঠে খোঁজো 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 খোঁজো, এত একটা গিয়ে সেই 3-4 জনে মিলে টর্চ ফর্চ এনে ঘুরে গেড়ে অনেক পরে ওই চৌকির এক পাশে পুড়ি আছে, আর ওইটে নে আবার জলদের ধুয়ে টুয়ে দিলেন, ঠাকুরকে দিলেন, ঠাকুর ওঠেন। কি বুঝলেন? ব্যর্থ কোনো কাজে আমি ব্যর্থ হবো, ফেইলিওর হবো, আমি তো ব্যর্থ ফেইলিওর হয়ে গেছি, ওটা খেতে পারি না, ফেইলিওর হতে পছন্দ করেন। জীবনটা নিখুঁত হবে প্রত্যেকটা জিনিস। ছোট্ট ছোট্ট নীতির চলন, দূরদৃষ্টি অনুপাতে ইষ্টানু প্রান্তায় ঘরেই গেলে মহাদেবে। ছোট্ট ছোট্ট নীতির চলন, দূরদৃষ্টি, ছোট ছোট জিনিসকে অ্যাভয়েড করে না, সবটা তার সারা জীবনে সবটা তিনি নিখুঁতভাবে সব
যারা দেখেছে তাহলে কাপড়টা পরা তার ওই ইয়ে ছিল, সেই কাপড় পরে কত সময় গাবে, যে কাপড় পরাতো কোষার এখান থেকে এরকম নিচে এরকম করে এতটুকু কোষায় টোষায় থেকে বাস কাজ করে দিয়ে এখানে ওই ঠিক হয় নেই, ওই যে ঠিক হয়েছে খুব নিখুঁত। এগুলো শিক্ষা দেওয়া, তাইটা শিক্ষা নেওয়া আছে। জীবনের ব্যর্থতা তিনি, যদি একটা ব্যর্থতা তুমি সেটাকে স্বীকার করলে ওই দিয়ে অনেক ব্যর্থতা আসবে তোমার জীবনে, সেই জন্য ওটাকে ওভারকাম করবে। আমি পরীক্ষা দিয়েছিলাম, তো প্রথমটা যখন ফেল করলাম, তো তারপরে একটা সাবজেক্ট ছিল লজিক্যাল একটা সাবজেক্ট, ওটা নিজে পড়ে পড়ে ঠিক ই হয় না, মানে একটু মাস্টার না থাকলে বুঝানো যায় না, ডিটেকটিভ ইন্ডাকটিভটা করো। তা ভাবলাম পরে এবার ওই সাবজেক্টটা বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট নেবো। ঠাকুরকে বললাম যে ঠাকুর ওটাকে বাদ দেয় না, ওইটাই নিয়ে তুমি পারো, ওইটাই নিয়ে তোমাকে করতে হবে। দেখ ওই যে ফেলিওর, ওই ব্যর্থতা, একটা ব্যর্থতা তো বহু ব্যর্থতা আসবে। আচ্ছা, ঠাকুর বললেন আমার ফেলিওর জীবন পছন্দ হয় না। ওই ফেলিওর জীবন যদি আপনি সাকসেসফুল হন, ভিতরে অনেক সাহস বাড়ে যান। আমি দেখলাম তো আমার ব্যক্তিগত জীবনে পারি, আমি সব কাজ করবো। আমি ঠাকুরের কাছে যাই হোক, আমি যে বলি না, বিভিন্ন সময় বিভিন্ন এতে ওই বন্দি করতে করতে গিয়ে কত কথা, কত দিক থেকে কত ইয়ে, মানে এরকম হয় যে ছেড়ে দিতে দরকার পড়া ওটা না, ব্যর্থতা নেব না, যেমন করে হবে করতেই হবে, যেমন বাই কুক অ্যান্ড কুক। দেখেছি এটা, ওই বোধটা আসছে কখন, যখন আমি ওই কী বলে পড়াশোনা করেছি বুড়ো বয়সে প্রত্যেকটা জিনিসে, তারপর আমি খুব ইজি হলো, যা পরীক্ষা দিই তাতে কষ্ট, ওই যে ব্যর্থতা একবার ফেলিওরটা ওভারকাম করলাম, ব্যাস জীবনে যেটা হাত দিই সেটা, তখন আর কোনো ইয়ে হয় না, সাহস বাড়ে, মানে বল বাড়ে, মানে আত্মবিশ্বাসটা বেড়ে যায়। ঠাকুর ফেলিওর জীবন মোটে পছন্দ করে না। ঠিক। কত ভিড় ফেলেছি। এখন দেখছি ওই ইউটিউবে ঠাকুর বিরোধী অনেক মানে প্রসঙ্গ ইউটিউবে ভরা অনেক আছে। আমি তার মধ্যে আমার একটা দৃষ্টি পড়লো, আমি শুনলাম যে ঠাকুরের বিরুদ্ধে কি বলছে দেখি তো। এক মানে কি বলবো, গেরুয়া বসনধারী একজন ভদ্রলোক, চুল টুল দাড়ি ভরি রেখেছে, তার নাম কি মহাকাল। সে বলছে যে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, আর যারা আমাকে বকেছে ঠাকুরের বিরুদ্ধে বলছে আমি ন্যায্য কথা বলছি, যে জোর করে ঠাকুরের দীক্ষা দেওয়া হয়, জোর করে কেউ নিবে না, তাকে জোর করে ভুলিয়ে ভালিয়ে ঠাকুরের দীক্ষা দেওয়া হয়। কেন দেওয়া হয়? তারপর বলছে আমি দেখেছি ঠাকুরের বীজ নাম কেউ জানবে না, কিন্তু যেখানে দেখে লেখা থাকে রাসা বীজ নাম, আমি জানি বীজ নামটা, আমি দীক্ষা নিয়েছিলাম। তো এই বীজ নাম প্রকাশ্যে আসছে কেন? কারণটা কি? বীজ নাম তো প্রকাশ্যে আসার কথা না, এটা কি ব্যাপার? আবার বলছে যে দীক্ষা দেয় গুরু দীক্ষা দেবে, অন্য কোনো দীক্ষা দেবে না। তাহলে যে কি ঋত্বিক বলছে, তারা দীক্ষা দিচ্ছে, কেন দিচ্ছে? তাহলে যেই দীক্ষা দিচ্ছে সেই গুরু, ঠাকুর গুরু নয়। এটা তো অন্য কোনো জায়গায় নেই, এখানে কেন আছে? এই ভদ্রলোক এরকম বলে নানা রকম আরো অনেক কিছু আলোচনা করছে। তার বলছে ধর্মের সাথে পয়সার সম্পর্ক কি? কেন পয়সা দিতে হবে? ধর্মের সাথে তো পয়সা দিবে না, ঠিক আছে, এই সম্পর্ক থাকবে না।
আবার এই ভদ্রলোক যে বলছে এবার ইস্কনেও দীক্ষা নিয়েছিল, সেখান থেকেও বেরিয়ে এসছে। এই সমস্ত আলোচনা মানে সৎসঙ্গ বিরোধী, ঠাকুর বিরোধী। এর বিরোধী এমন কিছু নেই, এটা তো খুব কমন জিনিস। এটা প্রত্যেকটা জিনিসের সে যা বলছে তো প্রত্যেকটা উত্তর দেওয়া যেতে পারে, এমন কিছু না। সেইতে যে ঋত্বিক দেখায়, ঋত্বিক সঙ্গটা তো ঠাকুরের না, এ তো শ্রীকৃষ্ণের ঋত্বিক সঙ্গ ছিল, ভগবান শ্রীকৃষ্ণের। সেখানে তো ঋত্বিক সঙ্গ করা হয়েছিল, ঋত্বিক যাজক অধৈর্য সব তখনকার দিনে। আচ্ছা। পরবর্তীকালে ভগবান বুদ্ধেরও ওইরকম নানা রকমের ইয়া, সে তো সব মহাপুরুষের কাছ থেকে আছে। এ তো তিনি জানেন না, তাই ওই শ্যালো নলেজ তাই নিয়েই করতে আমি করতাম। তার পয়সা গেলে ব্যাপার হবে, আমি যেমন খাই আমার গুরুকে খাওয়াবো, সেজন্য ধরুন ওই যে দেয় সেটাকে আমি ভাবলাম তো ঠিক আছে, আমি সে চাল তাকে খাওয়াতে পারছি না, আমি যখন খেতে পারি আমার ইষ্টকে খাবো না, ইষ্ট আমার তো তার পরিবর্তে আমি যেটা সেটা কোথায় টাকা রাখবো কী করে, মানে তার সেই ইষ্টস্থান পাঠায় যাওয়া, তার কাছে চলে গেল। সেই এটাকে তার সঙ্গে যোগযুক্ত থাকার জন্য হচ্ছে ইষ্টভীতিটা। ইষ্টভীতি করলে কি হয়, এটা হলে যে করে সে বোঝে, ওটাকে করতে করতে যে কত আপদ বিপদ কেটে যায় তো জানে না। তো এই ইষ্টের যোগযুক্ত থাকার একটা মস্ত বড় ইয়ে স্থানের বিষয়। তারপরে ওরাও ফালতু কথা, ওগুলো কোনো ইয়ে না। আর তিনি তার নলেজের সালো, কারণ ঋত্বিক সঙ্গটা তো ঠাকুরের আমলে না, তো ঋত্বিক সঙ্গ ইয়ে তারা দীক্ষা দিত। ভগবান শ্রীকৃষ্ণ কজনকে দীক্ষা দিত, চৈতন্যদেব কজনকে দীক্ষাছে, তার শিষ্যদের দিয়ে করে। এটা স্বাভাবিক, এটা সব জায়গায় ইয়ে করে। মহাপুরুষ যারা আসে, অবতার পুরুষ, তারাকে কজনকে দীক্ষা দিয়েছে, তার ওই নলেজ, ওই অমুক জায়গায় দীক্ষা নিয়েছি তো অমুক জায়গায়, তার তিনি করেন নেই কিছু। আর বীজ নাম বলতে আবার কি বলছে তারা, সে তো সব বীজ নামই তো সব প্রকাশ্য চলে আসছে। হরে কৃষ্ণ হরে রাম 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 রাম, ওটা কারো বীজ নাম আছে, কারো তো ওম, কারো রিং কিরিং, এগুলো তো প্রকাশ্য আসছে, তো সব জায়গায় আসে। ওম, রিং, ক্রিং টিরিং, এগুলো বীজ নাম। তাই বীজ নাম যে বীজকে ধরে ই করতে পারে সেই যাবে, সেই সিস্টেম তো জানে না। রাস্তায় দেখা আছে বা সে তো সে জানে না, সে কীভাবে ওটাকে ইউটিলাইজ করতে হয়, কেমন করে ধ্যান করতে হয়, সে তো জানে না। দীক্ষার সময় সেটা বলে দেওয়া হয় যে তুমি এইভাবে করো, তাই সেটা করতে পারে বীজ নাম। এই কারণ তার নলেজ ওই শ্যালো নলেজ, সেইটাই সেই তার ওইটুক জ্ঞান এসে বলতে পারে। ওটা আমার কিছু জিনিস না, তিনি যাই বলুন না কেন তাই বলুন। ও এত ভালো। আর ঠাকুরের আমলে, ঠাকুরের বিরুদ্ধে প্রচার যারা করেছেন, সজনীকান্তের তিনি মজুমদার নাকি সজনীকান্ত দত্ত বোধহয়, তার শনিবারের চিঠি মিলে একটা পত্রিকা পেত কলকাতা থেকে। সেই পত্রিকাটা হচ্ছে যত রকমের ইয়ে বিরোধীবতারটা, আর একটা ইয়ে থাকতো, একটা চাপড়াই থাকতো সৎসঙ্গের বিরুদ্ধে লেখা। আচ্ছা, হ্যাঁ, সজনীকান্ত এত ঠাকুরের আশ্রমের যাতে কিছু তখনকার দিনে তো এই মেয়ে ছেলে টেলে নিয়ে টিয়ে একের প্রকাশ্যে কেন। আর ওইটা লোকে শনিবার চিঠি অনেকে পড়তো, কিন্তু শনিবার বেরোতো ওটা, বইটার পত্রিকার নাম শনিবার চিঠি। আচ্ছা, তা আবার অনেকে ওসব শুনে টুনে আশ্রম দেওঘরে ওই ইয়েতে পাবনা যেত, গিয়ে টিয়ে বহু লোক ওই দেখে শুনে দীক্ষা নিছে। একদিন ঠাকুর নাকি বলেছিলেন, তোরা আর আমাকে কি প্রচার করলি, ওই সজনীকান্তই তো আমাকে বেশি প্রচার করছে। ওই লিখিত লোকের চোখে পড়ছে, ধর্মস্থানে এরকম হয় উচ্ছ্বাস, ধর্মস্থানে এরকম হচ্ছে, এত কিছু দেখে আসি তো। গেছে তার দেখতে দেখতে দেখে শুনে টুনে দীক্ষা নিয়ে গেলেন। দীক্ষা নিয়ে তার বড় ভক্ত তো পরবর্তীকালে নাম তারা সব তৃপ্ত হয়ে গেল। তা ব্যবসায়ী ঠাকুর বলে দিলেন, ওরা আর কি হয়, ওই সজনীকান্তের বোধহয় ভাইজি না ভাগ্নি,
সেও তো আমার ঘর সঙ্গে কি মজুমদার কি জানি। মানে বিরোধী কিছু থাকলে তাতে প্রচারটা আর ভালো হয়, একদম। ওটা স্বাভাবিক। এখন তো খুব কম হয়, আপনাদের তো ইয়ে নেই। আমরা যখন যেখানে যাই তখন কত রকমের বিরোধিতা ভিতরে যে আমাকে দেখতে চেয়েছে। হ্যাঁ, সে একদিন তো কোথায় যেন সেই উঠে পড়ে লাগলো, সেই আমার একটা পর একটা প্রশ্ন দিতে হবে, উত্তর দিতে হবে। তাহলে এবার দীক্ষা নেন। আর দেখা আমি পরে নেবো, দেখা না কেন বলে এখন চলে গেলেন এই পর্ব করে করে। আমি বলি ওর সময় হয়নি, হবে হবে, আরও প্রশ্ন আছে, আরও প্রচুর করুক তারপরে। তা আমি বললাম যে দেখেন এ আর আপনি কী করেছেন, এর চেয়ে আমি বেশি কুচ্ছা করতাম। কুচ্ছা ঠাকুর সম্বন্ধে কুচ্ছা কতটুকু জানেন? কারণ আমার দাদা তখন দেখেন ছিল, আমার দাদা বিদ্যে নানা রকম কুচ্ছাটা আমি অনেক করছি। যত কুচ্ছা করবেন, যত বেশি করবেন, তত বেশি তার সঙ্গে অ্যাটাচ করবেন। পরম পিতা তার নাম বুঝছেন তো? একদম একদম সঠিক। অ্যাকশান পূর্ণ পৃথিবীতে একটা জায়গা আছে, অ্যাকশান দুটো আছে, অ্যাট্রাকটিভ অ্যাকশান আর ডিস্ট্রাকটিভ অ্যাকশান। অ্যাট্রাকটিভ অ্যাকশান হচ্ছে যেমন শ্রী চৈতন্যদেব, যীশু খ্রিস্টের অ্যাট্রাকটিভ অ্যাকশান। ভগবান ভগবান করছে, সেই করছে, তাকে রাখতেন, অ্যাট্রাকটিভ অ্যাকশান। আর ডিস্ট্রাকটিভ অ্যাকশান সেটা কেমন? যেমন কংস, রাবণ। কংসের ইয়েছে কেমনকে কৃষ্ণকে মারবো, কেমনকে কৃষ্ণকে মারবো, দিন রাত খালি কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে মারবো। হ্যাঁ, আর রাবণ হচ্ছে কেমন রামকে মারতে পেরে, রামকে মারবো, কেমন রাম, দিন রাত রাম 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 করছে, আর ওই দিন রাত কৃষ্ণকে করছে। এই দুটোই অ্যাকশান। ওরও চলে গেল, ও চলে গেল। বললাম সেদিকে এই যাই তো ভাববাণী আমাদের সেই মধ্যে আছে, পূর্ণবুদ্ধিতে দুটোই অ্যাকশান, বুঝলেন তো? তাকে তার কাছে আদর করে, তাকে ভালোবেসে, তার দিন রাত তাকে তার নামে থাকেন, আবার শত্রুভাবে তাকে এই করেন, সেভাবেও কিন্তু অ্যাকশান, বুঝলেন তো? সেটা ভাগ্যবান যারা, তারাই। ও রাবণও তো উত্তরে গেল, বংশ উত্তরে গেল। আগের জন্মের সব নাকি হয় না তো। এখন যদি আমরা কংস হতে চাই, রাবণ হতে চাই, হলাম না, অথচ মাঝখানে তা তো হবে না তো। আমরা সৎসঙ্গে বা আমার ঠাকুর কোনো কোথাও কোনো গুরুর নিন্দা করতে বলেননি, বরং শ্রদ্ধা করতে বলেছেন। না না, কেন করবে? কিন্তু অন্যান্য সংস্থার লোকেরা সে কেন আমাদের গুরুকে বা আমাদের ঠাকুরকে এত নিন্দা করে। সে করে, সে তারা ভুল করে, বুঝতে পারে না। হ্যাঁ, তারা বুঝতে পারে না, ভুল করে। সে যখন ভুল বুঝবে, যারা করণীয় পরচর্চাটা তো ভালো না, ওটা তো ইয়ে নেই। সেই আর বিশেষ করে মহাপুরুষের বিরুদ্ধে করাগুলো জানে না, তাই অজ্ঞ তারা, সে আর কি করে অনেক নিন্দা করে, উল্টা পাল্টা। হ্যাঁ, যে করবে, নিন্দা করবে। তোমার একটা দেখা গেল একদিন আমি 10 বার নিন্দা করেছি, খুব নিন্দা করেছি। তার দয়া হলে আবার আমার মধ্যে তিনি প্রবেশ করবেন। ঠিক 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 ঠিক। আমার দাদা যখন দাদারা দেখে নেয়, তখন চক্রফটো ছিল না, তারপরে চক্রফটো সিস্টেম হয়েছে। দাদা প্রথম চক্রফটো নিয়ে বাড়িতে বসছে, ঘুরিতে দেখে ওটা কিনে আর ডেকে রেখে, কাপড় ডেকে রেখে আমি তুলে রেখে একটা চক্রফটো আমি ঠান্ডা। দাদা একজন এরকম বসে ধ্যানে বসে গেছে, বুঝতে হবে আমি এই চক্রফটোটাকে নিয়ে এক জায়গায় আলাদা রেখেছি, আর খুঁজে না পায়। সে তো উঠে গেলে কোথায় গেল, কোথায় গেল। আমার মা বুঝতে পেরেছে, মা খুব তাড়া মারছে আমাকে। হ্যাঁ, ঠাকুর দেবতা নিয়ে আর কি, হ্যাঁ, ঠাকুর দেবতা নিয়ে আর কি, মা দেখে তো না,
মা তো দীক্ষিত না, তো মা আগে কেউ ইয়ে না। হ্যাঁ। আর আমাদের বাড়ি কেউ পছন্দ করতো না, কিন্তু ওটা আছে ঠাকুর দেবতা, দেয় ফের দেয় আবার ডেকে আবার দিয়ে দিই। ব্যাপার হচ্ছে কেউ এক ধরনের তিনি করায় নেয়, দেখলো সে তার দয়া না হয় না, তো তার দয়া করতে হবে। ঠিক। আজকে যে বিরোধিতা করছে, হ্যাঁ, আজকে যে বিরোধিতা করছে, কালকে কিন্তু সে ঠাকুরের চড়ায় জানাবে, পায়ের তলায় আসবে স্মরণে। যেমন বিবেকানন্দ, সে তো ঈশ্বর বিশ্বাস করতো না। হ্যাঁ, বিবেকানন্দ সে তো ঈশ্বর বিশ্বাসই করতো না। সেই তো পরম পিতারা সব ইয়ে থাকে, এগুলো থাকে বলেই তো অত হয়ে যায়। এই সবাই সবগুলো জানি না, তিনি জানেন। সেই তো। তাই আমার মনে পড়ে সেই দীক্ষার মুহূর্তটা মনে পড়ে, হ্যাঁ, সেইটা। কারণ আমি তো গেলাম, বলেছি সেগুলো সত্যি, তাই সেই প্রত্যেকটা সিন ভেসে আসে সেইতে। সবাই গেছে দীক্ষিত তারা, সে সময় তখন গুড ফ্রাইডে ঋত্বিক কনফারেন্স হলো হিমায়তপুরে, পাবনায়। আমরা রাত্রিবেলা গিয়ে ওইখানে গিয়ে ভোরবেলা গিয়ে আশ্রমে পৌঁছেছি। আচ্ছা, তা আমরা এক বাড়িতে, আমাদের দেশের ইয়ে ছিল সুরেন সেনদা, তার বাড়িতে গিয়ে আমরা উঠেছি। ওখানে সেখান থেকে ঠাকুর বাড়ি যাবো, ঠাকুরের আশ্রমে গিয়ে ঠাকুর প্রণাম করবো। এ বাড়িও বাড়ি সবারই চলে গেল, কেউ অনেকে গেস্ট হাউস চলে গেল সেই দিন। তা আমরা কয়েকজনে সেই বাড়িতে উঠি, তো ওইখানে সব রেখে টেকে স্নান করতে গেছি নিচে আর কি পদ্মা নদীর কাছে। পদ্মাটা তখন অনেক দূরে হয়ে গেছে, বাড়ির মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গায় জল জমি আছে, সব জল স্নানও করা যায়, মাছ টাছও ধরে। সেইটা খুব বড়, মানে পুকুরের মতো হয়ে গেছে মাঝে মাঝে। আবার বর্ষাকালে ওই জলটা চলে আসে এদিকে, সেই তখন পদ্মাটা খুব বড় হয়। সেইটা তো ওইখানে আমরা একটা জায়গায় স্নান টান করে আসছি, রেখে এলে আমরা যেখানে থাকলাম সেখান থেকে প্রায় বেশ খানিকটা দূরে পদ্মার পার দিয়ে একটা বাঁধ আছে, ছোটো বাঁধ পার হয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে, আর বড় রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যেতে গেলে একটা বেশ দূর লাগে। তো ওই পথে আমরা গেছি, গিয়ে ঠাকুরের ওই নিচে গিয়ে উঠলাম। তা পদ্মার ইয়েতে কয়েকটা সিঁড়ি পার হয়ে উপর উঠলাম। উপর থেকে নিম গাছটা আছে, নিম গাছের ভিতর দিয়ে রাস্তা দিয়ে চলে গেল। সেক্ষেত্রে সামনে একটা চাচা সেখানে গেছে, সামনের দোতলা বাড়ি, ওই মাতৃ মন্দির করে। আর দোতলার বারান্দার পরে ঠাকুর বসে থাকেন, নিচের থেকে সিঁড়ি আছে, উপরে উঠে যাওয়া যায়। আর ওইখান থেকে ঠাকুর ওই লক্ষ্য করেন ওই পদ্মাটা দেখতে পাবেন। তখন দেখে বসে আছে, সবাই যাচ্ছে লাইন দিয়ে, তো সবার হাতে ঠাকুর ভোগ নিয়ে আসছে, বাড়িতে গেছে। তখনকার দিনে যে যা পারে, গ্রামের লোক কেউ মানে যার যাকে সম্ভব হয়েছে, বাড়ির যে কলাটা, মুড়োটা, ইটা ওটা, সবজি টবজি, আবার যারা একটু যান পয়সা টয়সা, তারা কিছু ভোগ টোগ কিনে নিয়ে গেছে। হ্যাঁ, সব লাইন দিয়ে দাঁড়াচ্ছে, আস্তে আস্তে ঠাকুর বাড়িতে উঠছে। দোতলায় উঠে উঠে ঠাকুরকে দিয়ে, ঠাকুর যা যা রান্নাঘর দিয়ে আগে সব নিয়ে যাচ্ছে, রান্নাঘর প্রণাম করে যাচ্ছে। আমিও যাচ্ছি, কিন্তু আমার কাছে কিছু নেই, সবার হাতে কিছু কিছু আছে। আমার খুব ইয়ে হচ্ছে, ইস, মানে লজ্জা করছে। সবাই জানে যে আমি দেখবো সৎসঙ্গী, কিন্তু মাত্র কয়েকজন জানে যে আমি সৎসঙ্গী না। আমার খুব নিজেকে খুব এটাই মনে করছে। তারপরে আস্তে আস্তে ওই লাইনের পিছনে, সবার পিছনে চলে আসলাম। সবাই আস্তে আস্তে চলে গেল লাইনের পিছনে, কারণ সবাই যাবে। কারণ আমি তো গিয়ে দূরের থেকে দেখি ঠাকুর বারান্দা বসে আছে, একটা চৌকির পরে বসা, আর সামনে 5-6 জন লোক বসা আছে। আর তার পিছন দিকে দুটো ম্যাপ, একটা ভারতবর্ষের ম্যাপ, একটা বাংলা প্রেসিডেন্সি, তখন প্রেসিডেন্সি বলতো, সেই ম্যাপ
আর ওই ম্যাপে মাঝে মাঝে কি দেখাচ্ছে আর ঠাকুরের নিজের লোকসংখ্য কোথায় বলছে বোঝা যাচ্ছে না। দূরের থেকে দেখলাম খালি গায়ে মানে আনন্দ সুন্দর কিছু আর বসে আছে তামাক খাচ্ছে। ঠাকুরকে আগে যে ফটো দেখেছি তখন ওই যে একটা কালার ফটো ছিল পাশে যে হ্যালো ডাল বাজে তা তো দেখছি না, কিন্তু সাধারণ মানুষ একার মানুষ। আর প্রতিদিনের ধারণা ছিল দেব দেবতা বা কিছু একটা হবে, ভগবানটার মধ্যে অন্যরকম কিছু মানে ভিতরে যা ইয়ে যে মানুষ এটা ভগবান মানুষ। আর তো আশ্চর্য যে লাইন যাচ্ছে আমিও যাচ্ছি যেতে যেতে তাকায় যাচ্ছে। ওরা উঠে গেছে সবাই, আমি আর উঠতে পারছি না, হাত পা কাঁপছে ভয়তে। সাধারণ মানুষ এত সে ঠাকুর কথা বলছেন কি জানি বোঝা যাচ্ছে না কিছু, উপর বসা আর ঠাকুরের ভাষাও বোঝা যায় না। দেখা যাচ্ছে আমি অবাক হয়ে গেছি, আরে তার দূরের থেকে যে মানুষটা, এই মানুষ তো সাধারণ মানুষ তো কত দেখেছি। তুমি ভাবলাম ভগবান বলে আলাদা একটা চেহারা টেহারা হবে, আলাদা কিছু আপনার জ্যোতি দিয়ে বেরোবে কিছু, সেসব কিছু না, একটা মানুষ বলতে পারে মানুষ এই ভগবান একে পুজো করে কি যে কাছে কাছে গেছি আর একে ধরতে না, হাত পা কাঁপছে উপরে উঠতে তাকাই গেছি, একদিন তাকাই গেছি মানে কিরকম চেহারাটা দেখে ভাবছি এপ্রিল মাস সূর্য রশ্মি তখন বেশ ভার ফল করে রোদ বেড়েছে, দাঁড়ায় আছে রোদের মধ্যে। ঠাকুর প্রস্তাব বললেন নিচেই কেন উপরে আয়, কিন্তু আমি শব্দটা বুঝতে পারিনি। শব্দটা হচ্ছে নিচেই কেন উপরে আয়, নিচেই কেন উপরে না উপরে উঠে আয়। সব লোক চলে গেছে, ওরা সব আমার সঙ্গে যারা চলে গেছে ফাঁকা, যারা ঠাকুরের সামনে বসে আছে তারা দেখছি আমাকে নিচে আমি বসে আছি, যারা যাচ্ছি না। তারপর আবার তোরা নিচেই কেন উপরে উঠে আয়, ঠাকুর এবার বলেন এবার কিছু শব্দ পেলাম, নিচেই কেন উপরে উঠে আয়। আর পর কাঁপছে, সাহস হচ্ছে না। একটা দাদা বলছে ও ভাই তোমাদের ঠাকুর ডাকতো, আমি যে আমাকে হ্যাঁ বুকটুক কাঁপছে, মানে মনে হয় সঞ্চিত পাপ এতকালের যেন অত সাধারণ একটা মানুষের কাছে যেতে আমি সাহস করছে না, একটা অর্ডিনারি মানুষ এগিয়ে যাচ্ছে, পাপটা কাঁপছে থরথর করে, সিঁড়ির যে কার্নিসটা ধরে ধরে উঠছে 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 উঠে কাছে কাছে গিয়ে এতদিনই আর ই করিনি, এটুকু তাকাইলে কেউ দেখছেন, কত একটা প্রণাম করলো, ওই প্রথম প্রণাম করে প্রথম চোখ দুটো কত মিহি, কি যেন মন দেখে আমাদের হরিণের চোখ টোক যেমন একেবারে ইসের মতো মনে হচ্ছে না, আকর্ষণ করছে, দুনিয়ার সবাইকে আকর্ষণ করছে, কি প্রেমের মূর্ত প্রতি চোখ দুটো, আর গলার স্বর কত মিষ্টি, কনে আছিস রে, কেমন আছিস তুমি, হ্যাঁ এই সাধারণ ভাষা, তার গলার স্বর এত মিষ্টি কথা আর তার চহনি আমাকে আমি মুগ্ধ হয়ে গেল, মানে আর এইরকম রূপ মানে ঝলকে ঝলকে তার মধ্যে বেরোচ্ছে, অথচ আমার ছিলেন সাধারণ মানুষ। তা ওই কথা আছে না শেক্সপিয়ারের কথা, মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে আমি প্রেমে পড়ে গেলাম, আমি আর তাকাই আছি, এদিকেও তাকাই না ওদিকেও তাকাই না, কেউ তাকাচ্ছি, আমার দেখাই আর শেষ হচ্ছে না, কত লোক আসছে, কত লোক প্রণাম করছে, এই করছে, কথা কি বলছে আমি কিছু, আমি তো তাকাই আছি, মানে এত ভালো লাগে, এত মানে মানুষ যে এত প্রেম তার মধ্যে মানে আকর্ষণ করছে। বেলা 11টা বাজে, রাস্তায় কিছু লোক আসছে প্রণাম করে যাচ্ছে, এই হচ্ছে, আমি আর উঠতে পারি,
সবার কাছে অনুমতি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ উঠুন উঠুন 11টা ঠাকুর স্নান করতে হবে। তখন একটা থালার পরে সবাই প্রণামী দিত, খুচরো খুচরো প্রণামী তো দিত। ঠাকুরের একটা ওড়না চাদর থাকতো, সেই ওড়নাটার পরে যে দিত সেই পয়সাগুলো দিয়ে ঠাকুরকে ধরে দেয়। ঠাকুর শুতেন না, এরকম ধরতেন, ওটাকে নিয়ে ঠাকুর দেখতেন যে কোথায় বড় মা রান্নাঘরে বারান্দা বসে থাকে না, বড় মার কাছে নিয়ে ফিরেছে, ওর পাশে দিয়ে যেতে হয় রান্নাঘরের দিকে। সবাই উঠছে, আমরাও উঠলাম, উঠে উঠে ঠাকুর নিচে ওই বড় মার ঘর দিকে চলে গেলে ওইখান থেকে সবাই প্রণাম করে আবার ফিরে আসতো। তা আমাকে যে নিয়ে গেছে সে তো কাকু, আমার নগের কাকার সঙ্গে, চলো এখন গিয়ে কালকে রাত্রে তো জাগিয়ে আসছি, খেয়ে দে, চলো গেছি। কিন্তু আমার চোখ কালকে করছে, এইরকম মানুষটা দেখিনি। দুপুরবেলায় সবাই খেলো, আমরাও খেলাম, একবার খেয়ে খেয়ে সবাই বারান্দায় দুই পেতে শুয়ে পড়ছে, সবটা আসতো, আমিও শুয়েছি, সবাই ঘুমিয়ে পড়েছে, আবার ঘুম আসতে। আচ্ছা, যাই দেখি ব্যাপার, আর কি টান, রাস্তা আমি চিনি, ওই বাঁধ পারে আবার জামা কল করে গেলাম, গিয়ে দেখি সেখানে দুপুরের পরে তখন 2টো বাজে একটি মা ঝাড়ু দিচ্ছে, আর ঠাকুর এখানে বলুন না বাবা, ঠাকুর তো এখন এখানে বলবেন না, বিকেলবেলা 4টের পরে এই পিছনের দিকে যে বকুল গাছ আছে, ওই বকুল গাছের গোড়ায় ওইখানে এসে বসেন, ওই দিকে বসেন। তখন 2টো বাজে, হ্যাঁ হ্যাঁ ঠাকুর বলবেন ঠিক আছে, আবার ওই বকুল গাছের গোড়ায় গিয়ে ওখানে করে করতে লাগলাম। এই আর সময় শোনা, সময় ঘটনা, দেখি 4টে নাগাদ কয়েকটা লোক আসতে, কেউ এখানে চেয়ার নিয়ে আসতে, কেউ গাড়ু গামছা নিয়ে আসতে, ঠাকুর ধরে বসবেন এখানে, কেউ আসবে। এইবার দেখি ঠাকুর আসছেন, আর প্রায় 5-7 জন লোক ঠাকুর সঙ্গে হেঁটে আসতে ঠাকুর থপ করে এসে দাঁড়ালেন ওখানে, চেয়ার হাতটা দিয়ে দিকে তাকায় সবাই বসে, সবাই আবার প্রণাম করে বসে। এবার আমি ঠাকুরের কাছে বসলাম, আমি আর কোনো কথা বলি তাকাইয়েই থাকি। সন্ধ্যা হওয়ার সঙ্গে ঠাকুর আবার উঠে গেলেন, উঠে গেলে ওই নদীর পাড়ে যেখানে কত কটেজ আছে, এই কটেজে বসবেন সন্ধ্যের পরে, আর ওইখানে লোক সব বসবে, কথা বলে গেলাম ঠাকুর সেখানে। আবার ঠাকুর বসে আছে, কখনো কথা বলেন, কখনো এদিকে তাকাচ্ছেন, কখনো জ্যোৎস্না রাত, আমার বৌমনি আছে, রাত 9টার সময় তাহলে ওই উঠতে পারি, আবার নগেন কাকা আমার পিছনে আছে, আবার সেই আমার এখনো মনে পড়ে সেই দাদি খেয়ে, কাকু কেমন লাগছে ঠাকুরকে, ঠিকই আছে, তার দীক্ষাটা তুমি নিয়ে নাও, বলে এই দীক্ষা পরে হবে, ও তো চিন্তা করেন দীক্ষাটা ও সময় দিতে হবে, না তুমি দীক্ষাটা নিয়ে নাও, দীক্ষাটা যখন ভালো লাগছে নিয়ে নাও। সেই আমাকে আসবেন না, ঠিক আছে, আমি কিছু প্রশ্ন আছে সেগুলো জিজ্ঞাসা করি, তার উত্তরটা পাই, তারপরে তো দেবো, দীক্ষা নেবো। ভিতরে কিন্তু আমি হয়ে গেছি, কিন্তু ছাড়তে রাজি নয়, তার কাছে আমি ছোটো হবো। তারপরে গেছে, পরের দিন আবার সকালবেলা খেয়ে সেখানে বসছি, এবার আমাকে খোঁচাতে জিজ্ঞাসা করো, ঠাকুরকে বলো, আমার বুক কাঁপে, ঠাকুর কী কথা বলবো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সবাই আলোচনা হচ্ছে, আর আমি তো আমি কি কথা বলবো, ঠাকুর কাছে ফাঁকা আছে, কথা বলো। চেষ্টা করছে 2-3 বার, ঠাকুর কাছে বুক কাঁপে, হাত পা কাঁপছে, ওরে বাবা কি কথা বলবো। দুপুর হয়ে গেল, খেয়ে আবার চলে না, খেয়ে দে, আবার বিকেলে গেলাম, বিকেলে গিয়ে খেয়ে দে, রাত্রি বলছে আশেপাশে যারা ছিল, কি তুমি ঠাকুরের কথা বলেছ, হ্যাঁ, বকাটা ছেলে একটা নিয়ে এসে এখানে, একটা হতবাকার ছেলে, এই সাহস আছে ঠাকুর সঙ্গে কথা বলার, পাঠায় দেন। আমার তো কথা বলার সামনে দুনিয়া সব জায়গায় মাতব্বারি করতাম, করতাম, নিন্দা মন্দির দিতে আমি হেড ছিলাম, আর আমি, হ্যাঁ, ওরা দাতা বলছে, হ্যাঁ, এত সাহস আছে তার সঙ্গে কথা বলার, দীক্ষামত আছে, হ্যাঁ, বকাটা ছেলে, এই একটা। পরের দিন মনে মনে কয়েকটা প্রশ্ন করে একটা কাগজে লিখলাম যে বুঝলে যায়, করবই প্রশ্ন করে। পরের দিন সকালবেলা ওই স্নান টান করে জলদক্ষণ না, জলদক্ষণ আমার লোক চেপে গেছে, বলবই দেখি, কারণ 3 দিন হয়ে গেল আমি ওই যাতায়াত করছি, অনেক সাহস পেয়ে গেছি, তাকে তো বসা কথা হয় বলে, কিন্তু আমি কথা বলতে গেলে সাহস হয় না, বুক কাঁপে। আবার গেছি রাস্তায়
প্রশ্নগুলো সব ঠিক করে নিয়ে গেছি, একটা পর একটা মুখস্থ করে গেছি। ঠাকুর একা বসে আছে, আর 2-3 জন সামনে বসে আছে। বসেছি, প্রণাম করেই হাঁটু গাড়িছি, যে আজ বলবই। হাঁটু গাড়ে বাবা ঠাকুর তামাক খাচ্ছেন, বলটা কারণ এরকম কান কিছু বলবি? বাবা আমি দীক্ষা নিতে চাই, আমি দীক্ষা নিতে চাই। আরে এই তো বসে কামের কাম কইছিস, আরে ডাক শৈলেন কেটে শৈলেন প্রস্তাব দিই। তখন নৃত্য শিবির খুব নাচ টাচ করবে, তার জীবনে অনেক কাহিনী আছে। ঠাকুর তাকে পাঞ্জাব দিয়েছেন এই কয়েকদিন আগে। তা নগেন কাকা চেয়েছেন, উনি থাকেন একটা তার ঘরে কিছুটা দূরে, সেই একটা আম গাছের গোড়া, এখান চৌকি থাকে, সে কিন্তু শোন টোন আনন্দবাজার খান টান, আর ওখানে নাম ধ্যান করেন খুব। তা যে দেখছে তিনি সেখানে বসে ধ্যান করছেন। উনি চলে আইছেন, এসে ঠাকুর শৈলেন দা তো ধ্যানে বসে আছে। ভাবে যে আমরা কাউকে বাধ্য বলো, হ্যাঁ ধ্যান করে, কার ধ্যান করে? যা ডেকে নিয়ে যায়, যে ধ্যান করে সেই তো ডাকছে বক্তব্য, ডেকে নিয়ে তাকে শৈলেন দাকে বললো, শৈলেন ডেকে নিয়ে এই দিকে বসতে পেরেছে। নিয়ে গিয়ে ওইখানে আমার আম গাছের গোড়ায় এই চক্কর করে রেখে, একটা আম গাছের গোড়ায় দুটো আসন টাসন করতে জোর করে বসলো। উনি আমার ব্যক্তিগত জীবনের অনেক কাহিনী বললেন, বলে দীক্ষা টিক্ষা নিয়ে এসে 2-3 মাস শুরু হয়ে যাবে। পাশেই আমাদের ছিল চিরন্তরী অফিসের দোতলা পরে শৈলেন দা প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে বসলাম। আর সবাইকে চলে যা কনফারেন্স হয়ে শৈলেন তোরে ডাকছে ওরা, উনি গান গাবেন, উদ্বোধন সঙ্গীত। সেইতে শৈলেন দা ওইখানে গিয়ে উদ্বোধন সঙ্গীত, সামনে 3-4 জন লোক বসে আছে। আমরা তো কনফারেন্স যেতে পারবো না। হঠাৎ দিকে কিছু ঠাকুর খুব ফেলবেন, খুব দানি, তো এত ফ্রি হয়ে গেছি, একদিন আড়ষ্ট ছিল যে ফ্রি হয়ে গেছি, ওই সুযোগ জ্ঞানী তার সামনে ধরেছি। ঠাকুর কি করলেন, আজকে মা দিলাম, মুখটু বুঝে বসে আমি বললাম তার জন্য আলাদা লোক আছে, আছে, আমার ধারণাটা ঠিক হয়েছে কি? ঠাকুর এটা খুব ভুল করলাম মনে মনে। ঠাকুর আপনি বলে ফেললেন, না বলিতে কাজ বুঝিয়া করিবে, সেই তো সেবক না। তারপরে জীবন চললো, এই আমার জীবন শুরু হয়ে গেল। তারপরে কত বাধা, কত বিগ্রহ, কত রকমের আসতো জীবনে, ঘাত প্রতিঘাত সংঘাতের মধ্যে দিয়ে আজকে এগিয়ে এসে গেছে। মানে আপনি ছিলেন ঠাকুর বিরোধী, ঠাকুরের সমালোচক, সব রকমের এগিয়ে গেছে। দেখেন সেই বাড়িতে এসছি, যখন কলকাতায় গেলাম, কলকাতা থেকে বাড়ি এসছে, আসার পথে একটা নদী পার হতে আমাদের সন্ধে হয়ে গেছে। সন্ধে পরে মানে মেঘ, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, খেওয়া নদী পার হতে হয়। সেই খেওয়াটা আস্তে আস্তে মাঝির হালটা ছুঁড়ে পড়ে গেছে, নৌকো ঘুরছে, অন্ধকার হয়ে গেছে, রাত্রির সন্ধে হয়ে গেছে, আর খুব বজ্র মেঘ, কটকা করে মেঘ ডাকছে, শিল পড়ছে। সেই তার মধ্যে করতে করতে একটা স্টিমার ছিল, স্টিমার এসে ধাক্কা লাগবে। সেই স্টিমার তারা আমাদের তুলে নিয়ে আবার ঘাটে আসলাম। ঝড় থেমে গেছে, বাড়িতে এখন ট্রেন আছে আমাদের, ওই ট্রেনে আমি বাড়িতে আসলাম। রাত আস্তে আস্তে রাত প্রায় 12টা বাজে। স্টেশন থেকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে মাকে দেখালো, জায়গাটাকে আমার দাদা জানে আমি কোথায় গেছি, দাদার কাছে শুনিছে। আমরা গেছি দীক্ষা নিয়ে আসছেন নাকি? হ্যাঁ আমি দীক্ষা নিয়ে আসছি, মাকে প্রণাম করি। হ্যাঁ দীক্ষা হয়ে গেছে, হ্যাঁ দীক্ষা ঠিক আছে, দীক্ষা নিশ্চয় নাও, মাছ খেতে হবে এবার। হ্যাঁ পরের দিন সকাল বাবা জেনে গেল আমি দীক্ষা নিয়েছি। এই সবাই আর কি সব মানে ঠিক আছে, দীক্ষা নিশ্চয় নাও, মাছ খেতে হবে। আমার সাইড বাড়ি, আমি সব বসে আছি, খেতে দিচ্ছে দুপুরবেলায়। সে সব রকমের মাছ টাছ দিয়ে বা রায় দিয়ে আমি লবণ দিয়ে ভাত খেয়েছি বসে। আমার মা বলছে কারণ কয় বেলা পারে দেখো না, দেখি রাত্রে আবার হোক, আবার রাত্রিবেলা। আমার নিজেকে সংসার করতেছি,
সেই কিছুটা কিন্তু সামনে একটা দোকান ছিল, দোকান থেকে কিছু মাখন এনে যে ওই একবেলার জন্য, এরপর এবার আর দেওয়া হবে না, পরে মাছ খেতে হবে। এক দুই দিন তারপর দেখলাম আমার দাদা তো নিরামিষ খেতো, মাঝে মাঝে বেশি করে থাকতো, আসলো যে খাইছিল না, তা দাদা আসে, দাদার জন্য নিরামিষ রান্না হতো, আমিও বাস চললো এই নিরামিষ, ওই নিয়ে আর মাছ নেই। সেই কত বছর হয়ে গেছে, 80 বছর হলো। হ্যাঁ, মাছ এক সময় খেয়েছি, আমরাও খেয়েছি খুব মাছ খেয়েছি, কিন্তু আমাদের সময় কম্পালসারি নিরামিষ খাওয়া, সেই বুঝলেন তো। হুম, শুনলেও আপনার অবাক হয়ে যাবেন, বুঝলেন কিরকম মাছ খাওয়া, জানেন তো কত মাছের নেশা ছিল আমাদের দেশের বাড়িতে। কেউ মরে গেলে, বাড়িতে বুড়ো মরলে, তখন 1 মাস হতো, পালন করতে হতো, 1 মাসের কি বলে মিতা ওষুধ পালন করতে হতো। আর তখন নিরামিষ খেতে হতো, ওই বাড়ি থেকে মাছটা চলবে না। আমার ঠাকুরমা মারা গেছে, কিন্তু 1 মাস নিরামিষ খেতে হবে। আমি আমার খুঁড়তো ভাই দুজনে ঠিক করলাম যে পুকুরতে মাছ ধরেছি, আচ্ছা, একটা মাছ ধরে সেইটা মাছটা এত ওটা মাছ ধরেছে, রুই মাছের বাড়িতে একটা ছিল, শাঁসি ছিল, রান্না করে খেতে হবে, কী করা যায়। তা আমার দেশের বাড়িতে ওই কেউ মরে টরে গেলে মাটির হাঁড়ি টাড়ি যা থাকে সে ফেলে দেয়, আচ্ছা, ফেলে দেওয়া, নতুন হাঁড়ি টাড়ি নেয়, মাটির হাঁড়ি টাড়ি ওগুলো ওষুধ ফেলে দেয়। তা এক জায়গায় ফেলে দেয়, একটা বট গাছের গোড়াটাই, তো পাড়ার অনেক পঞ্চরি আছে, ওখান থেকে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ি নিয়ে বাড়ির পুকুর ধুয়ে পিয়ে, পুকুর পরে লঙ্কা গাছ আছে, আর ওখানে হলুদ লাগাইছিল, কিছুটা হলুদ নিয়েছি, লঙ্কা নিয়েছি, ঘরের থেকে লবণ চুরি করেছি, হ্যাঁ। আর ওই বাড়িতে যারা কাজ টাজ করে দেয় তাদের তখন সরষের তেলে যারা মাথার গায়ে টাই দিত, তো একটা বোতলে সরষের তেল থাকতো, ওখান থেকে সরষের তেল নিয়েছি, নিয়ে গিয়ে দুইজনে মাছ টাছ কেটে কেটে আমাদের পুকুর পাড়ের ওপারে একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে দুজন গেছি, গিয়ে এই দুদিকে দিয়ে ওর একটা হাঁড়িতে নিয়ে, ওই হাঁড়ি ধুয়ে নিল, ওই পড়ে থাকা হাঁড়ি নিয়ে তেল তো দিয়েছি, ফ্রাস করে ফেটে গেছে, হ্যাঁ ফ্রাস করে ফেটে গেছে, আগুন দিচ্ছে তো। আবার আটটা নিয়ে আসলাম, একটা হাঁড়ি আনলাম, ওইখান থেকে হাঁড়ি নিয়ে এলেন ওখান থেকে, আমার ধুয়ে টুয়ে, এবার আর ফাটি নেই, ওদিকে রান্না টান্না করে মাছ টাছ ভেজে টেজে করে, এখন উপরে ধোয়া উঠছে। পাশের বাড়ির এক কাকা সে দেখতে ধোয়া দেখে গেছে, 2 বক্কেল আমরা মাছ রান্না করে খাচ্ছি। বাড়িতে গিয়ে আমার মাকে গিয়ে রাজ করে, ওরে দেখো ওই 2 বক্কেল তারা মাছ রান্না করে গেছে। তারপরে বাড়িতে আসছি, আসার পরে করতে করতে আমার মা এতটা লাঠি নিয়ে মাছ খাওয়া তোদের বের করে দিচ্ছি। আমি তো দৌড় চলে গেছে, আমার ভাই খুঁজতো তো ভাইটা ওটা হ্যাংরা ছিল, ওরে ধরেছে। আমি না শ্রদ্ধা আমাকে শ্রদ্ধা করছে, আমি শুধু শ্রদ্ধাকে তোকে মাছ পেটে থেকে বের করে, এই মাছের নেশা দীক্ষা নিলাম, আর কোনো মাছ খাইনি। মানে ভাবতে অবাক লাগছে, এই কালীপদ রাহা দেখেন মাছ নিয়ে মাছ খেতে পায়নি বলে সে হাঁড়ি ফেলে দেওয়া হয়, মানে তাকে কি ফেলে দেওয়া হয়, সেইখান থেকে নিয়ে কলা বাগানে মানে মাছ ভেজে খাচ্ছে। সেই কালীপদ রাহা যে ঈশ্বর বিশ্বাস করতো না, কম করতো এবং ঠাকুর বিরোধী, সে আজ ঋত্বিক, নিরামিষাশী। এবং আরো তো আজকে বলা হয়নি, আজকেও সময় হবে না, পরে শুনবো। আবার এই কালীপদ রাহা সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছিল আবার, এবং এই কালীপদ রাহা পড়াশোনা ছেড়ে দিয়ে বাইরে পালিয়ে গেছিল। আজ সেই কালীপদ রাহা গ্র্যাজুয়েশন করেছে, মানে ম্যাট্রিক পাস, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি করেছে। ওগুলো তো যাই হোক, তো ঠাকুরের দয়াটায় কথা আছে। এই জীবনের যে একটা অ্যাবসার্ট পরিবর্তন, ঠাকুর যদি না কোথায় চলে যেতাম, কে দেখতো, কোথায় যেত, কোথায় মানে ঠাকুর ধরেছিলেন বলে কুলে ঠেকে, আর ঠাকুর করায় নিয়েছেন। কোন কোন দেশে বাধা আসছে, আসছে, ঠাকুর দেখাই দিলেন যে এইটাতে এই হয়, এটাতে এইটা, এইটাতে প্রতি জীবনে অনেক ঘটনা, অনেক ঘটনা। সেই আজকে 80টা বছর কমপ্লিট হলো আমার দীক্ষার জীবন,
তাই ভাবছি এই 80 বছরে যে কত পরিবর্তন, কত কি দেখলাম, কত কি আশ্চর্য যদি বললেন। আগের জীবনের সঙ্গে মিশাই, ঠিক আছে, দয়া করে আমাকে মানে কি বলে একারে ইসের থেকে আস্তাকুর থেকে টেনে এনে আমাকে তুলে নিলেন। কারণ আমার মতো ছেলে যে কোথায়, আমার বর দিয়ে আমাকে বলছিল, দুর্গাপুরে যখন আমি চাকরি করি, আমার বর দিয়ে একদিন আসছে, এটা বলছে, তুই যেখানে ঋত্বিক হবি আমি তো ভাবতে পারিনি। হ্যাঁ, আমার বর দিক কথা, তুই যে ঋত্বিক হবি আমি তো ভাবতেই পারিনি। আর তোর কথাটা শোনে লোকে, আমি অবাক হয়ে যাই, তোর কথা লোকে শোনে, তাই ভাবি কোথায় কি পরিবর্তন, কোথায় কি হয়েছে। ঠাকুর ঠিক রত্ন চিনেছেন। মানে এই নাম যার ভিতরে একবার ঢুকিছে পাই গেছে, তিনি টেনে নেবেন নেবেন নেবেন। কারণ আমি একটু ব্যক্ত করতে পারি না, তবে আমাকে নিজেকে দিয়ে বুঝি, কিছু করি না, কিছুই করি না, তবু তিনি দয়া করে আমাকে টেনে নিয়েছেন। আর যদি না থাকতেন তো কোথায় চলে যেতাম, কি হতো কে জানতে পারবে। সেই তো ঠিক ঠিক ঠিক। তাও আবার যেখানে চাকরি করতে গেছি এই বার্মার দেশে কোনো কালচারই থাকে না, যেখানে করতে গিয়ে দেয়, সেইখান থেকে তো চলে এসেছি। আমার মাকে আমরা 2 ভাই চাকরি করি রেঙ্গুনি বার্মা দেশে, তখন আমরা পড়ছেন তো সৎচন্দ্রের লেখা বই টই অনেক আছে। বাংলা গেলে কেউ ছেলেমেয়েরা ভালো থাকে না, সাধারণত ওপেন জায়গাটা। তা আমার বড় মামা এসে আমার মাকে বলছে, তুই 2 ছেলেকে বার্মা পাঠালি, হ্যাঁ জানিস না সেখানে ছেলেগুলো গোল্লায় যায় চাকরি করতে পারে দিনে। আমার মা বললো, দাদা আমি হই না, আমি আমার পেটে ধরেছি আমার ছেলেদের, খুব ভালো জানি, বহুভাবে দাঁড়িয়ে, কিন্তু ঠাকুরের দয়ায় ঠাকুর কোথায় টাচ করতে দেয় না, ঠিক। তার দয়া। দীক্ষা নেওয়ার পর সত্যি কথা বলি, ঠাকুর যেন আমাকে আগলে রাখিছে। কোথায় এত জায়গায় যখন বিপদে আসছে, কোন অন্ধকার জগৎ জগৎ আসছে, পড়ে যাচ্ছি, টেনে নিয়ে এসছে, নিয়ে একটু মুহূর্তে গর্তে পড়ে যেতাম। কত দিতে, সব দিতে। কামিনী কাঞ্চন, সত্যি কথা বলি, দুটো আমাকে মানে সহজভাবে আমাকে প্রাপ্তির জগতে আমি ছিলাম, আমার চাকরি জীবনে হোক যেটা, কিন্তু ঠাকুর কেমন করে আমাকে নিয়ে এসছেন। ঠিক ঠিক। আমার কর্মজীবনে এমন একটা জায়গায় কাজ করছে বুঝেছে, সেখানে অজস্র পয়সা, অজস্র টাকা, অজস্র আমাকে আর টাচ করতে পারিনি। আমার আন্ডারে যারা কাজ করছে তাদের টাকা টাকা বিক্রি করতে, সেই রাম রাম করে করে বড় বড় বিদের বোতল এনে দিচ্ছে তাদের কাছে, কিন্তু আমাকে তো টাচ করতে পারিনি। কত রকমের প্রলোভন, নানা রকম কিছু প্রলোভন। পরম পিতা তিনি ভয় করে একদম। তাই মানুষের কাছে বলি, আমি ঠিক ব্যক্ত করতে পারি না, আমার ভিতরটা ঠিক কি হয় না, যে নেন দীক্ষা নেন, দীক্ষা নিয়ে না একটু করে দেন, সাধারণ স্বীকৃতি করলে হয়ে যাবে ব্যাস। তিনি দয়া করে নিয়ে নেবেন, এত দয়ালু, তার দয়ার অপরন্ত দয়া। কিছুই করি না আমরা, কিছুই করি না, তবুও তিনি ছাড়েন না। একবার যখন তার সঙ্গে যোগযুক্ত করে দেন, তিনি ছাড়বেন না। তাই তিনি যা বলেন, একটু যখন স্বীকৃতিটা করে দেন, ইচ্ছা করেন, একটু নাম ধ্যান করেন, সাধন ভজন করেন, নিজেকে একটু চলেন, বাস দেখবেন আপনাকে ঘর বাড়ি ছেড়ে দেখবি আসে যদি বেড়ে ঘুরতে হবে না, আর গায়ে শাক বর্ষ মেখে শ্মশানে পড়েও থাকতে হবে। কি আছেন, যা আছেন তাই করেন, ভুলবেন না তাকে। রাস্তাঘাটে চলতে ফিরতে নাম করবেন, নাম 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 নাম, ওই নাম একবার যে করে সে যে কোথায় তাড়িয়ে চলে যায় না। এই সন্ত মতের নাম বুঝলেন, কোন স্টেজে বুঝলেন তো। হ্যাঁ,
এগুলো না করলে বোঝা যায় না। ঠিক। কিছু করি না, সামান্য একটু করলে তাতেই অনেকে জিজ্ঞাসা করে আমার সিক্রেটটা কি। আপনি যে এখন হেসে হেসে কথা বলতে পারেন, যে ফোনে বলে, আপনার কিন্তু মনে হয় যে আপনার 100 বছর বয়স, আপনি বেশ কিন্তু কেমন হাসি খুশি কথা বলছেন, কেমন দেখে মনে হচ্ছে অল্প বয়সের ইয়ে। আর সিক্রেট কিছু নেই। আমি সাধারণ একটু নাম ধান যেটু করি, ঠিক করে চলি, তাকে নিয়ে চলি, এতেই চলি। আর আমার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে যাবে। আমি তো তার সিক্রেসি কিছু নেই। বলি আপনি কথাটা শুনে তো মনে হয় জানেন আপনি যেন এখনো ইয়াং ম্যান আছে। হ্যাঁ, ফোনে ফোনে বলি আমি কেমন সুন্দর এই কথাটা তো বলছেন যেন এই 100 বছর বড়কে সাধারণত হয় যারা বার্ধক্য ভাবে, যেতে মনে হয় হ্যাঁ যেতে তো হবে, চলে যাবো, সেটা এমন কিছু না, ওসব চিন্তাও করি না। তখন তাকে ডাক দেবেন, চলে যাবো, ফিরে দেখি। আর ও নিয়ে আমার লাইফ চিন্তা করি না। তো যতক্ষণ আসি তার থেকে যেন দূরে না সরে যায়, সেই ঠিক। যাই হোক, আজকে কোনো কাটা কাটা কথা বললাম তো, এটা কোনো ইয়ে নেই। হ্যাঁ, ভালোই ভালোই হয়েছে। ব্যক্তিগত জীবনে হ্যাঁ, আর তাছাড়া তার এই 80 বছর জীবনে কত রকমের তার কি বলবো জীবনে ঘটনা ঘটে গেছে, যে তিনি হাত ধরে ধরে আমাকে তুলে নিয়েছেন। সত্যি ভাবা যায় না। ঠিক। চালছে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব ভালো লাগলো। আপনারা যারা শুনছেন রিটায়ারি ইউটিউব চ্যানেলে, আপনাদের সবাইকে পরমপিতার রাতুল চরণে আপনার সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, এবং আমাদের শ্রদ্ধেয় কালীপদ রাহাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, এবং শুধু প্রণাম নয়, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি। শুধু এইটুকু বলি, কেন আমি ছুটে আসি তার ইষ্টপ্রসঙ্গ নিতে। হয়তো সময় পাই না কাজের কারণে, কিন্তু মন চায়, ইচ্ছে হয় যে প্রতিদিনই তার ইষ্টপ্রসঙ্গ আমরা করি বা শুনি। যে শুনলে যে আমরা উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই, তার একটাই প্রমাণ যে এই কালীপদ রাহা, যিনি ছিলেন প্রায় অনেকটাই নাস্তিক এবং আমাদের ঠাকুর বিরোধী, সেই কালীপদ রাহা জলজান্ত প্রমাণ বসে আছেন ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে, ঠাকুরের নাম ধ্যান করার ফলে। আজ কি হয়েছেন, মানে ছিলেন কয়লা, আজকে হয়েছেন হিরে। মানে কি পরিবর্তন হতে না পারে। একটা বাউন্ডেলের জীবন থেকে আজকে একটা সমৃদ্ধ, মানে কি বলবো, জীবন, এবং আজকে ঋত্বিক এবং দীর্ঘ শতবর্ষ তিনি পার করলেন। এবং তার আগে শুনেছেন এবং পরে কোনদিন আবার বলেন তার আয়ু ছিল 70 বছর, না কত বছর, এবং তিনি আজকে 100 বছর পার করেছেন। অনেক আছে ওর জীবনে। তিনি ঠাকুরকে ধরার ফলে, নাম ধ্যান করার ফলে তার বাউন্ডেলে জীবন, তার ঈশ্বর বিরোধী জীবন, তার জীবনে পড়াশোনাও ছিল না, ঘর ছেড়ে বেরিয়ে গেছিল। আজকে তিনি মাস্টার ডিগ্রি করেছেন। আজকে তিনি ঠাকুরের এসপিআর, যার 70 বছর আয়ু ছিল, তিনি আজকে 100 বর্ষ পার করলেন। তাকে না দেখলে, তার কথা না শুনলে তিনি জলজান্ত বসে আছেন। তো আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি, অনেকে বলেছেন না, জোর করে ঠাকুরের নাম দীক্ষা নেওয়া হয়, দিয়ে দেওয়া হয়। তো দিলে তো তারই উপকার। রাধাকেও তো শুনলেন, নিজের মুখে বললেন যে তার দীক্ষার ইতিহাস, এবং তিনি নাম ধ্যান করেন বলে আজ আমরা, তিনি আজকে 100 বর্ষ পার করেছেন। কত বড় বিপদ কেটে গেছে সেটা বলেছে আগে, পরে আবারও হয়তো বলবেন। তাই আমরা অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই। আমরা পরে শুনবো ওনাদের মুখ থেকে আবার তার জীবনের বিভিন্ন কথা। আপনারা যে অনুরোধ, আপনারাও শুনুন, দেখবেন, আপনারা উদ্বুদ্ধ হবেন, অনুপ্রাণিত হবেন, এবং এই কথাগুলো যারা দীক্ষা নেন তাদের শোনান, তারাও ঠাকুরের চরণে আসবে। সবাই আমরা ভালো থাকবো, সুখে থাকবো, এই প্রার্থনা করি। না দাদা, আর কি বলবেন? কিছু বলবো না। জোর করে দীক্ষা, প্রয়োজন হলে জোর করে দীক্ষা দিতে, আর প্রয়োজন না হলে দীক্ষা পাবো না। দীক্ষা দিতে বসে সে উঠে চলে গেল। আমার ব্যক্তিগত জীবনে একজন দীক্ষা দিতে গেছি, সেই মাটি আসে দীক্ষা নেবে করে, সে বসে আছে। কিছুক্ষণ পরে
দীক্ষা আমি জল পেয়ে দেখে আসমান করবো, একটু দাঁড়ান আমি তো আসি, এই উঠে গেল। উঠে গেল, পাশে একটা বাজার আছে, ভাবলাম তো বাজারে কিছু মিষ্টি ফিষ্টি ঠাকুর মুখ তুলে দেবে। সে যে গেল আর আসে না। ওই মাটি দেখছি 1 ঘন্টা 2 ঘন্টা কয়েক ঘন্টা কেটে গেল। মা বলছে ও দীক্ষা নিয়ে পালাই সেখান থেকে, ও স্বামী আর কি, স্বামী স্ত্রী। তা আপনি আমাকে দীক্ষা দিন। আমি তো মা একদম পারি না। ঠিক আছে, আমি পরে একবারে খোঁজ নিয়ে যাবে, সে না দিয়ে সে বলবে আর তোমাকে দীক্ষা আমি দিয়ে দেবো। আর চলে এলাম দীক্ষা টিক্ষা নিয়ে। দীক্ষা নিতে বসে নেন, পাশে যাচ্ছে দোকানদার বলছে ওকে দীক্ষা দিয়ে, ও তো এখানে বসা ছিল, কয়েকবার খোঁজ দেখে আসলে আপনারা চলে গেছেন কিনা। ও তো দীক্ষা নেবে না, ও তো মহা দোকানদার। সেই দোকানদার বললো চলে এলাম। 7 দিন পরে শুনলাম, তখন নকশাল পিরিয়ড, সেই পোস্ট অফিসে কাজ করলো, তার একটা পেটে ছুরি মেরে গাছে দাঁড়া রেখে গেছে। বাঁচতে গেলেও সে বাঁচতে চায় না, তাকে বাঁচার জন্য হলেও সে বাঁচতে পারলো না, কাল তাকে টেনে নিয়ে গেল। ওই সেই যুগে আর কি নকশালের যেটি করতে কেটে যায়, তো ওর পেটে ছুরি মেরেছে, মেরে তাকে মেরে একটা গাছে টানায় রেখে গেছে। সকালবেলা আমি কাগজ দেখলে পেপার দেয়, কিন্তু ওই পাড়ায় একটা এরকম নিয়ে গেছে, গিয়েছে এরকম, কে বলবে। খোঁজ নিয়ে দেখলাম ওই সেই লোকটা। দেখেন, আবার এক জায়গায় এরকম দীক্ষা নিতে গেছি, সেই রকম সে স্বামী মদ টদ খেয়ে থাকে, বউ দীক্ষা নেবে, একটা ছেলে দীক্ষা নেবে, ঠিক হলো। আমাকে একদিন বলতে যান ওই বইটা দীক্ষা হবে, একটা মা দীক্ষা নেবে। আর রাত্রিবেলা কাজ করে আসছে স্বামী, মদ টদ খায়, রাতে ওয়ার্কার মানুষ, খেয়ে এসে বৃষ্টি হচ্ছে, ছাতা মুড়ি দিয়ে আমি ঢুকবো, টক টক করছে, বেরিয়ে এসছে, কাছে চাই কী চাই, কোথার থেকে আসছেন, বৃষ্টি হচ্ছে খুব, কে দীক্ষাবে, কোথায় দীক্ষাবে, কে আমার সব মারতে আসে। আমি ওই দেখে ভুল করলাম নাকি, তাকে কিছু বলে না, এইটার নাম্বারটা ঠিক আছে, এই বাইকটা যা হচ্ছে, আবার টক টক করছে, আবার দরজা খুলে আসে, এসে আমার মারতে আসে, এরকম অবস্থা। তারপরে ভিতরে ওই মাটি টের করছে, এই তুমি দাদা আসুন আসুন, আপনি আসুন, আপনি দীক্ষা দেবেন। আমি ঢুকলাম, ঢুকে লোকটা কাজ মজে ভিতরে গিয়ে দাঁড়াচ্ছে, গাছ থেকে তার মুখের থেকে গন্ধ বেরোচ্ছে, মুখটা খেয়েছে, নাইট ডিউটি করছে। কোথায় থাকেন? আমাকে বলছে এই পাড়ায় থাকি। কী কাজ করেন? আমি ওই অফিসের কাছে। কোন অফিসে? দেখি তো ওদের হেড অফিস। তখন ঠান্ডা হয়েছে, ওই বাপরে বাপ, ওইখানে অমুকে জানেন, ওই সে আমার আন্ডারে কাজ করে। ও আচ্ছা, ভাবছি একটু বড় ধরে বুঝলাম, এটা ওটা কথা বসে দিল, বসে কিন্তু কাছে বসা যাচ্ছে না, গন্ধন টমকে এবং খাইতে গিয়ে এসছে। তারপরে এটি করে টোরে, তারপরে দীক্ষা কার হলো, তুমি কথা বলো না, তোমার বউ এসে কোন কথা বলতে হবে না, তুমি তো বসে থাকো। ও ছেলেটাকে নিয়ে পাশে ওই পাশের ঘরে ঠিক করলো, আসনটার ঘরে অনেকক্ষণ কথা তো হয়েছে, ওর তখন মুখে অনেকটা কেটে গেছে। তারপরে বলছি কি আর একটা আসন হলো কি, দেন না মা, দেন। তারপরে চলেন, ওই লুঙ্গি টুঙ্গি পরা আছে। আমি কোথায় যাবো? বলে ওখানে কি দেখো না, আরে আপনি কেমন পুরুষ মানুষ, আমরা একটা বাইরে বেটা মানুষ এসে আমরা মেয়েকে ওই ঘরে, মেয়ে বউকে আমি কি করি না করি দেখবেন না? হ্যাঁ, দেখি ইচ্ছে আছে যান তো বলতে আমি পুরুষ মানুষ। হ্যাঁ, খেয়েছে, বসছে পাশে আসে, ওকে জল দিচ্ছি, ওকে হাতে একটা জল নেন, নিয়েছে সে। আমি দেখে দীক্ষা দিতাম না, জল না, এই ঘরে নেই, বোকার মতন তারা মারছি, তারাকে যা বলি তা শুনবে। এই দীক্ষা এ তো সবাই নিতে পারে, সবাই নিতে পারে, এমন কি আছে? ঠিক আছে, করবে, নিতে পারে। সেই লোক কয়েক মাস পরে রেগুলার খোঁজ তো নেই, হয় কি, দাদা ঠাকুর মুখ তুলেছে, নিরামিষ খায়, আমরা খাই তো নিরামিষ, ওরা নিরামিষ খায়। প্রায় 8-10 মাস পরে, প্রায় 1 বছরের কাছে গেছে, সুস্থ হয়ে নেব আমি, সুস্থ হয়ে নেব। পরবর্তীকালে সে কত বড় একজন ইয়ে হলো, তার যাজনে বহু লোক দীক্ষা নিচ্ছে, তার যাজনে মারা গেছে, বুঝলেন? কি যাজন করতো,
তার দাদনে বহু লোক দীক্ষা নিচ্ছে। তাহলে কার দীক্ষা হবে কি কার হবে, কার জোর করেও কাকে দীক্ষা দিতে হয়, আবার কোন কাজ দীক্ষা সে পায়ও না চলে যায়। সুতরাং আগের জন্মে স্বীকৃতি না থাকলে তাকে পাওয়া যাবে না, সে যেই যাই করুন, বুঝলেন তো। জোর করে যে দীক্ষা দেওয়া হয় তার আগে তো স্বীকৃতি আছে বলে সে পাচ্ছে, ওই তো সে পেল না, সে বসে সে চলে গেল চুরি গেল। তাকে রক্ষা করার জন্য ঠাকুর তাকে আগের জন্মে কিছু আছে বলে সে পেয়েছে দীক্ষা, সে বেঁচে গেল, সে বেঁচে গেল, ঠিক। একটা নাম পেলো, এই নামটা পেলে বেঁচে গেল। সেই জন্য প্রয়োজন হলে তাকে দীক্ষা জোরকে দেওয়া এটা জোর না, বুঝলেন তো। পরম পিতার আতুল চরণে বলি সেই সুতরাং দীক্ষা জোর করে হলেও ক্ষতি নেই। সে যদি দীক্ষা যদি তার কপাল থাকে সে পেশেও পাবে না। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু।